নমস্কার। ভরসাপূর্তি উৎসবের কথা মনে আছে তো? 50,000 শ্রোতাবন্ধুকে পাশে পাওয়ার ভরসায় গত সপ্তাহ থেকে যে ফুর্তি শুরু হয়েছিল, আজ তার দ্বিতীয় কিস্তি। বেকার স্ট্রিট থেকে স্ক্যাটারথর্সের মেঘে সরাসরি শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন। বহুদিন পর এলেন ওরা, তাই না? আমাদের প্রতিটি হোমসীয় উপাখ্যানে যে সতর্কবাণীটি জোড়া থাকে, ভোলেননি তো সে কথা? স্ক্যাটারথর্স মাত্র 1 বছর বয়সী একটা ছোট্ট চ্যানেল। নিজেদের সাধ্যমতো আমরা চেষ্টা করি গল্পের চরিত্রদের কণ্ঠে ফুটিয়ে তুলতে। অনুগ্রহ করে মির্চি বাংলা বা অন্য কোনো চ্যানেলের উপস্থাপনার সঙ্গে তুলনা করে আমাদের লজ্জা দেবেন না। আর হ্যাঁ, আরও একটা অনুরোধ রইল, যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে এবং যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এবার করে ফেলা যায় কিনা একটু ভেবে দেখার অনুরোধ রইল। আমাদের আজকের গল্পটি অনুবাদ ও বেতার রূপ দান করেছে নাত্রেই। সদ্য বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ওর লেখা ঘুঙুর নামে একটি অলৌকিক গল্প সংকলন। কেউ সংগ্রহ করতে চাইলে লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আজকের ইন্ট্রো তবে এই পর্যন্তই। এবার গল্পে আসা যাক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য উইস্টেরিয়া লজ। সালটা 1892। সময়টা মার্চ মাসের শেষ। খুব ঝড় বৃষ্টি হচ্ছিল ওই দিন। আমরা খেতে বসেছিলাম তখন। হঠাৎই আমার বন্ধুবর শার্লক হোমসের কাছে একখানা টেলিগ্রাম এলো। সে খেতে খেতেই কোনো রকমে কি সব হিজিবিজি কেটে আমাদের সহকারীর হাতে টেলিগ্রামের উত্তর ধরিয়ে দিল। হোমস মুখে কিছু বলল না বটে, কিন্তু তারপর থেকেই দেখলাম ও কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। খাওয়া শেষ করে মুখে একটা পাইপ গুঁজে আমাদের ফায়ারপ্লেসটার সামনে দাঁড়িয়ে আবার খানিকক্ষণ ভালো করে পড়ল টেলিগ্রামটা। তারপর ঘুরে তাকালো আমার দিকে। দেখি ব্যাটার চোখ মুখের চিন্তিত ভাবটা কেটে গিয়ে সেখানে এখন বেশ একটা দুষ্টুমি ফুটে উঠেছে। একটা ছোট্ট লাফে আমার সামনের আর্ম চেয়ারটা এসে বসে পড়ল হোমস। তারপর ওয়াটসন, তুমি তো লেখালেখি করো, বলো দেখি বিদঘুটে শব্দটার অর্থ কি? এই সেরেছে। আচ্ছা দাঁড়াও, এই ধরো অদ্ভুত বা অবিশ্বাস্য গোছের কিছু। হোমস ঘাড় নাড়ল দুপাশে। হলো না। বিদঘুটে কথাটার মধ্যে বেশ একটা আলাদা ব্যাপার আছে। মানে ধরো অদ্ভুতের থেকে একটু বেশি কিছু। আচ্ছা, আমরা যে একসাথে এতগুলো কেস সলভ করেছি, এর মধ্যে বিদঘুটে কোনটাকে বলা যায়? রেড হেডেড লিগের কেসটাকে প্রথম থেকে তাই মনে হয়েছিল। তারপর সেটা কোন দিকে মন নিয়েছিল তা তো তুমি নিজের চোখেই দেখেছো। আরেকটা বিদঘুটে কেস ছিল ওই 5 অরেঞ্জ পিপসের কেসটা। তারপর থেকে জানো তো, এই বিদঘুটে শব্দটা দেখলেই যে কোনো কেসের প্রতি আমার সমীহটা একটু বেড়ে যায়। আচ্ছা, সে তো বুঝলাম। তা শব্দটা পাওয়া গেল কোথায়? টেলিগ্রামে? হোমস কাগজটার ভাঁজ খুলে পড়ে শোনালো আমাকে। এই তো, দাঁড়াও। সদ্য রীতিমতো অবিশ্বাস্য আর বিদঘুটে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আপনার সঙ্গে একবার কথা বলা সম্ভব কি? জে স্কট একলস, পোস্ট অফিস, চ্যারিং ক্রস। পুরুষ না মহিলা কিছু বুঝতে পারলে? পুরুষ। মহিলা হলে টেলিগ্রাম পাঠাতেন না, স্বয়ং হাজির হতেন। তা কি ঠিক করলে? বলবে কথা? ভায়া, কর্নেল ক্যারথার্সকে হাজতে ঢোকানোর পর থেকে কি পরিমাণে বোর হচ্ছি তা তো তুমি চোখের সামনে দেখতেই পাচ্ছ। বাড়িতে ভূতের মতো বসে আছি, কাগজপত্রে শেষ কবে হাত পড়েছে ভুলে গেছি। সমস্ত অপরাধ জগৎ মনে হচ্ছে একসাথে সন্ন্যাস নিয়েছে। আমার যা অবস্থা, ছিঁচকে চুরির কেস পেলেও এবার নিয়ে নেব।
তার জায়গায় এটা যাকে ওই এসে পড়েছেন আমাদের ক্লায়েন্ট। সিঁড়ির শেষ ধাপটায় একটা সাবধানী পায়ের শব্দ শোনা গেল। তারপরেই দরজা খুলে ঘরে এসে ঢুকলেন যে মানুষটি, তিনি যে আদ্যপান্ত ভদ্রলোক সে তাকে দেখেই বেশ বোঝা যায়। মানুষটি লম্বা, শক্তপোক্ত চেহারা, গোঁফে পাক ধরেছে, চোখে একখানা সোনালি ফ্রেমের চশমা, সব মিলিয়ে বেশ মার্জিত চেহারা। তবে তার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে সেটা তার এলোমেলো চুল আর লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকালেই বেশ বোঝা যায়। ভদ্রলোক ভূমিকায় এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রায় হুড়মুড় করেই সোজা কাজের কথায় চলে এলেন। মিস্টার হোমস, এরকম অদ্ভুত একটা ফ্যাসাদে যে কোনোদিন পড়বো, বিশ্বাস করুন সেটা স্বপ্নেও ভাবিনি। আমি যে কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। পাগল পাগল লাগছে আমার মিস্টার হোমস। আপনি দয়া করে বসে কথা বলুন। হোমস খুব শান্ত গলায় বলল, এবার বলুন আমি আপনার কি উপকারে লাগতে পারি। আসলে যা ঘটেছে সেটা পুলিশে জানানোর সাহস আমার হয়নি। মানে আপনাকে গোটা ঘটনাটা বললেই আপনি বুঝতে পারবেন কেন সেটা একেবারেই অসম্ভব। আমি স্বীকার করছি, প্রাইভেট ডিটেকটিভদের প্রতি খুব ভক্তিশ্রদ্ধা কখনোই আমার ছিল না, কিন্তু এ সময় একমাত্র আপনার কথা মনে পড়তেই আমি অকুলে একটু কুলের দেখা পেলাম। সে না হয় হলো, কিন্তু এলেনই যখন, এত দেরি করে কেন এলেন বলুন তো? আজ্ঞা, আপনি কি বলছেন? আমি তো ঠিক মানে কিসের দেরি? হোমস একবার ওর ঘড়ির দিকে তাকালো। এখন বাজে দুপুর 1:15, অর্থাৎ আমি ধরে নিতে পারি আপনি টেলিগ্রামটা পাঠিয়েছেন দুপুর 1টা নাগাদ। কিন্তু আপনি যে আজ সকাল থেকেই খুব একটা স্বস্তিতে নেই সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মিস্টার একেলস। মিস্টার একেলস একটু অবাক হয়েই নিজের নাচড়ানো চুল আর খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে হাত চালিয়ে নিলেন একবার। তারপর বললেন, আপনি ঠিকই বলেছেন মিস্টার হোমস। আজ ঘুম ভাঙার পর থেকে নিজের দিকে নজর দেওয়ার এক মুহূর্ত সময় হয়নি আমার। হবেই বা কী করে? ও বাড়ি থেকে কোনো মতে বেরিয়েই তো ছুটলাম গুচ্ছের এনকোয়ারি করতে। বাড়ির দালালদের কাছে গেলাম সব। তারা বললেন গার্সিয়া নাকি সমস্ত ভাড়া চুকিয়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। তারপর ধীরে ধীরে মিস্টার একেলস, ধীরে। আপনার তো দেখছি আমার বন্ধু ওয়াটসনের মতো অভ্যেস। ও আপনার মতন কোনো ঘটনা বলতে গেলে সেটা শেষ দিক থেকে বলা শুরু করে। আপনি শান্ত হয়ে বসুন, তারপর একটু ধীরে সুস্থে ভাবুন ঠিক কি কি ঘটেছিল। কি দেখে আপনি ব্যস্ত সমস্ত হয়ে কোটের বোতামটুকু অবধি ঠিক করে না লাগিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। আপনাকে সাহায্য করতে হলে কিন্তু আমার পুরোটা জানার দরকার। ভদ্রলোক নিজের এহেন ছটফটানিতে একটু যেন অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর বললেন, ক্ষমা করবেন আমাকে, আসলে মাথা ঠিক নেই। আপনি যদি পুরো ঘটনাটা শোনেন মিস্টার হোমস, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি এরকম করছি। পুরো ঘটনা তো বহুদূর। মিস্টার একেলস ঠিক করে কথা শুরু করার আগেই বাধা পড়ল। বাইরে থেকে কারা যেন ডাকাডাকি করছেন। মিসেস হাডসন দরজা খুলে দিতেই দুজন ইউনিফর্ম পরিহিত কেতা দুরস্ত ভদ্রলোক গটগট করে বাড়িতে ঢুকে পড়লেন। তাদের মধ্যে একজন আমাদের পরিচিত, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেগসন। বেশ ঝকঝকে সাহসী একজন অফিসার। কাজকর্ম যতদূর পারেন গুছিয়েই করেন দেখেছি। অপরজনের সঙ্গে উনিই পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোকের নাম ইন্সপেক্টর বেইনস। সারি কনস্টাবুলারিতে কাজ করেন। আমাদের সঙ্গে একটা মৌখিক আলাপ সেরে বেইনস বললেন, একটা কেসে আমি আর মিস্টার গ্রেগসন একসঙ্গেই কাজ করছি মিস্টার হোমস, আর সেই বিষয়ে খোঁজাখুঁজি করতে করতেই আপনাদের এখানে হানা দিতে হলো। কথা বলতে বলতেই বেইনস ঘুরে তাকালেন আমাদের অতিথির দিকে। সতর্ক দৃষ্টিতে তাকে একটুক্ষণ নিরীক্ষণ করে বললেন, আপনি মিস্টার জন স্কট একেলস তো? লিয়ের পোপহাম হাউসে থাকেন? আগে হ্যাঁ। বেশ বেশ, আপনাকেই তো খুঁজে চলেছি সারা সকাল। ভালোই হলো, পেয়ে গেলাম। এ বাড়ির খোঁজ ওর পাঠানো টেলিগ্রাম থেকে পেলেন তো? ঠিক তাই।
শেরিং ক্রস পোস্ট অফিস থেকে সোজা এখানেই আসছি। ওদের যাবতীয় আলোচনার মধ্যেই মিস্টার একেলসের মুখটা ততক্ষণে দেখার মতো হয়ে উঠেছে। কোনো রকমে প্রশ্ন করলেন তিনি, কিন্তু আপনারা আমাকে কেন খুঁজছেন? কি চান আপনারা? উত্তরটা দিলেন গ্রেগসন। আপাতত উইস্ট্রিওলজার মিস্টার অ্যালোয়সিয়াস গার্সিয়ার মৃত্যুর বিষয়ে একটা স্টেটমেন্ট চাই মিস্টার একেলস। মিস্টার একেলস যেন আকাশ থেকে পড়লেন। এতটা অবাক বোধ হয় ভদ্রলোক ইহজীবনে হননি। মৃত্যু? ও মারা গেছে? ইয়েস স্যার, মারাই গেছেন উনি। কিন্তু কিভাবে? কোনো অ্যাক্সিডেন্ট? আগে না, উনি খুন হয়েছেন। কি সর্বনাশ! এ কি বিভৎস ব্যাপার! আচ্ছা, আপনারা কি কোনোভাবে আমাকে সন্দেহ করছেন? মৃতের পকেটে আপনার লেখা চিঠি পাওয়া গেছে মিস্টার একেলস। তাতে স্পষ্ট লেখা আছে গত রাতটা আপনার ওই বাড়িতেই কাটানোর কথা ছিল। হ্যাঁ, তাই তো কাটিয়েছিলাম আমি। গ্রেগসনের পকেট থেকে ততক্ষণে ওর অফিসিয়াল নোটবুক বেরিয়ে এসছে। হোমস এবার বাধা দিল। গ্রেগসন, এক্সকিউজ মি, আপনারা এখন এখানে ওর স্টেটমেন্ট নিতেই এসছেন, তাই তো? হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে এটাও ওকে জানিয়ে দেওয়া দরকার যে ভবিষ্যতে এই স্টেটমেন্ট ওর বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। বেশ, সেই কথা বলতেই মিস্টার একেলস আমার কাছে এসেছেন। ওয়াটসন ভাই, আমাদের অতিথির জন্য একটু ব্র্যান্ডি আর সোডার ব্যবস্থা করো প্লিজ। আর মিস্টার একেলস, আপনি ভুলে যান এই ঘরে নতুন কেউ এসেছেন। ঠিক যেভাবে আপনি তখন আমাকে আপনার নিজের অভিজ্ঞতা বলতে শুরু করেছিলেন, ঠিক সেভাবেই আরেকবার বলুন। ভদ্রলোক আমার এগিয়ে দেওয়া ব্র্যান্ডিটা প্রায় এক চুমুকে গিলে নেওয়ার পর মনে হলো তার দেহে যেন প্রাণ ফিরে এসছে। একবার ভয়ে ভয়ে গ্রেগসনের হাতের নোটবুকটার দিকে তাকালেন বটে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গে ফিরলেন। আমি বিয়ে করিনি। মিশুকে মানুষ বলে প্রচুর বন্ধু বান্ধব আছে। মিস্টার মেলভিল, ভদ্রলোক হার্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করতেন। এখন রিটায়ার করেছেন, থাকেন কেনসিংটনে। বাড়ির নাম অ্যালবিমারলে ম্যানশন। ওদের পরিবারের সকলের সঙ্গেই আমার বেশ ভাব। ওদের বাড়িতেই কয়েক সপ্তাহ আগে আমার সঙ্গে গার্সিয়া বলে একটি ছেলের আলাপ হলো। ছেলেটা স্প্যানিশ, এমবেসি রিলেটেড কি যেন চাকরি করে। বড় নম্র ভদ্র ছেলে, আর তেমনই সুন্দর দেখতে। ইংলিশেও বেশ চমৎকার বলে। কয়েকদিনের মধ্যেই ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল। ওরও মনে হলো আমাকে পছন্দ হয়েছে। আলাপ হওয়ার দুদিনের মাথাতেই ও আমার লিয়ের বাড়িতে বেড়াতে এলো। তারপর কদিন যেতে না যেতে আমায় তার বাড়ি যাওয়ার জন্য ঝুলোঝুলি করতে লাগলো। ওর বাড়ির নাম শুনলাম উইস্টেরিয়া লজ। লোকেশনটা ইশার আর রকশেটের মধ্যে। তো গতকাল সন্ধ্যায় সেই নিমন্ত্রণ রাখতেই আমি হাজির হলাম ওর বাড়িতে। গার্সিয়া আগেই ওর গেরস্থালির কিছু গল্প করেছিল আমাকে। ওদের দেশেরই একজন সহকারী নাকি ওর দেখভাল করে। সেও খুব ভালো ইংরেজি বলতে পারে। আর ওর একজন কুক আছে, তার সঙ্গে নাকি ওর দেশ ভ্রমণে বেরিয়ে আলাপ। তার হাতে রান্না নাকি অমৃতের মতো। বাড়িতে প্রাণী বলতে শুধু ওরা 3 জন। এই সব আর কি। একদিন হাসতে হাসতে বলেছিল আমায়, এই স্যারের বুকে আমার মতো অদ্ভুত জীবনযাপন করতে আর কাউকে দেখবেন না। আমিও হেসেছিলাম শুনে। কিন্তু অদ্ভুতের মাত্রাটা যে সত্যিই কতটা চড়ার দিকে সেটা প্রথম বুঝলাম ওর বাড়ি পৌঁছে। বাড়িটা ধরুন ইশার থেকে দক্ষিণে মাইল 2 পথ। আমি গাড়ি নিয়ে গেছিলাম। বেশ বড়সড় বাড়ি। রাস্তা থেকে একটু ভিতর দিকে পথ বেঁকে গেছে, দুপাশে সবুজ গাছগাছালি। বাড়িটাকে জরাজীর্ণ বললেও কম বলা হবে মিস্টার হোমস। মানে সারাইয়েরও অযোগ্য অবস্থা আর কি। উইয়ে খাওয়া দরজাটার সামনে গাড়ি দাঁড় করাতে করাতে মনে হলো একবার একজন সদ্য আলাপির নিমন্ত্রণে এতদূর ঠেলে এসে ঠিক করলাম তো। ততক্ষণে গার্সিয়া হাসি মুখে দরজা খুলে দিয়েছে। আমাকে খুব খাতির করে ভিতরে নিয়ে গিয়েও বসালো। কিন্তু মিস্টার হোমস, পুরো পরিবেশটাই যেন কোথাও এক বিন্দু সুখ নেই। এমনকি যে সহকারীটি আমার ব্যাগপত্র বেডরুমে নিয়ে গেল, তার মুখখানা দেখেও জনম দুঃখী মনে হলো। আমার কেমন যেন দম বন্ধ লাগতে লাগলো জানেন। খেতে বসে 2-1 কথাবার্তা হলো গার্সিয়ার সাথে। সে যে আমাকে স্বাচ্ছন্দ্য দেওয়ার প্রাণপণ চেষ্টা করে চলেছে বুঝতে পারছিলাম, তবে তা বিশেষ কাজে লাগলো না। সে যখন কথা বলছে সেটা আদৌ আমার সঙ্গে বলছে না হাওয়ার সঙ্গে, সেটাই বুঝে উঠতে পারছিলাম না।
পুরো সময়টা আঙুল দিয়ে টেবিল বাজিয়ে গেল, নখ খেলো, মানে নার্ভাসনেসের চূড়ান্ত পর্যায়ে একেবারে। এদিকে খাবারের কথা তো বাদই দিন, না সেটা ভালো রান্না হয়েছে, না গুছিয়ে পরিবেশন করা হয়েছে। সহকারীও সেই প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আমি তখন খাবার গিলছি আর ভেবে চলেছি ঠিক কি অজুহাত দিলে তখনই ওখান থেকে উঠে বাড়ি পালাতে পারবো। তারপর আচ্ছা দাঁড়ান, আরেকটা কথা আছে, এতক্ষণ আমার খেয়াল হয়নি। আপনারা দুজন যখন তদন্ত করছেন, আপনাদের এটা বলা দরকার। তখন আমাদের খাওয়া প্রায় শেষ। ওই সহকারী এক টুকরো কাগজ এনে গার্সিয়ার হাতে দিল। সে সেটা পড়ে আরো অদ্ভুত ব্যবহার করতে লাগলো। এতক্ষণ যে কথাবার্তা চালানোর সামান্য চেষ্টাটুকু করছিল, তাতেও ইতি পড়ে গেল। ডিনার শেষ করে আমি ওখানেই হাঁ করে বসে রইলাম। সে আমার সামনে বসে ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশ পাতাল কি যেন ভেবে গেল। না, ওই কাগজে কি লেখা ছিল তাই নিয়ে আমায়ও কিচ্ছু বলেনি। অবশেষে রাত 11টার সময় নিজের ঘরে গিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ও মা, খানিকক্ষণ পর আবার দরজায় টোকা। আমি আর আলো না জ্বালিয়ে দরজা খুললাম। দেখি সামনে গার্সিয়া। সে আমাকে জিজ্ঞেস করলো আমি তাদের ডাকার জন্য বেল বাজিয়েছি কিনা। স্বাভাবিকভাবেই আমি না বললাম। সে তখন খুব খানি ক্ষমা টমা চাইল, বলল মিছিমিছি রাত 1টার সময় আমি জ্বালাতন করার জন্য সে লজ্জিত। তারপর সে বিদায় নিয়ে চলে যেতে আমি বিছানায় এসে শুলাম। মোটামুটি 1 ঘুমই রাত কেটে গেল। গল্পের সব থেকে বড় মোচড়টা এবার শুনুন। আমার ঘুম যখন ভাঙলো, বাইরে কড়া রোদ। আমার ঘড়িতে তখন বেলা 9টা বাজে। আগের দিনে আমি বারবার করে ওদের অনুরোধ করেছিলাম আমাকে বেলা 8টার মধ্যে তুলে দিতে। সবাই সেটা বেমালুম ভুলে গেছে দেখে বেশ আশ্চর্যই লাগলো। আমি বিছানায় বসে এই সহকারীটিকে ডাকার জন্য বেল বাজালাম, কোনো সাড়া নেই। আবার বাজালাম 2বার 3বার, কোনো লাভ হলো না। বেল বিগড়েছে তার মানে। আমার মাথা এবার গরম হতে শুরু করেছে। কোনো রকমে জামা কাপড় গলিয়ে হলে বেরিয়ে এলাম। একটু গরম জল লাগতো আমার। কি আশ্চর্য, হল ফাঁকা। চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা চিরে যাওয়ার উপক্রম হলো, অথচ কারো সারা শব্দ নেই। আমি এ ঘর থেকে ও ঘর ছুটে বেড়াতে লাগলাম। গোটা বাড়িটা খাঁ খাঁ করছে। গার্সিয়া আগের দিন ওর নিজের বেডরুমটা দেখিয়ে দিয়েছিল আমার। তার দরজায় নক করলাম, বলাই বাহুল্য কোনো উত্তর এলো না। আমি তখন দরজা ঠেলে ঘরে ঢুকলাম। ঘর খালি। তার থেকেও বড় কথা, বিছানা একেবারে টান টান করে পাতা। আগের দিন রাতে কেউ সেখানে ঘুমোয়নি। মিস্টার হোমস, আপনি ভাবতে পারছেন, আপনি একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন, আর ঠিক সেই রাত্রেই সে বাড়ির বিদেশি গৃহস্বামী, তার বিদেশি পরিচালক, বিদেশি কুক সবাই কর্পূরের মতো উবে গেল। ইন্সপেক্টর, আমার কাহিনী এখানেই শেষ। এর থেকে বেশি আমি আর কিছুই জানি না। হোমসের দিকে একবার তাকিয়ে দেখলাম, ও হাতে হাত ঘষছে। ঠোঁটের কোণে সামান্য একটা হাসি ফুটে উঠেছে। বুঝলাম এতদিনের উপবাসের পর ওর কথা মতো এবং পছন্দ মতো একটা বিদঘুটে কেসি পেয়েছে ও বলল, সত্যি বড় বিচিত্র অভিজ্ঞতা। আচ্ছা মিস্টার একলস, আপনি এরপর কি করলেন? আর করলাম, আমার ততক্ষণে মাথায় রক্ত চড়ে গেছে। আমি তো তখন ভাবছি ওই গার্সিয়া ছেলেটাও সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার সঙ্গে তামাশা করছে। আমি জিনিসপত্র গুছিয়ে ছুটলাম ইশারের দিকে। ওখানকার জমির দালালদের সব থেকে বড় অফিস অ্যালেন ব্রাদার্সে গিয়ে জানলাম গার্সিয়া বাড়িটায় ভাড়া থাকতো। তখন ভাবলাম ব্যাপারটা মজার নয়। মার্চ মাস শেষ হতে চলেছে প্রায়, তাই ভাড়া ফাঁকি দেবে বলে পালিয়েছে। কিন্তু আমার এই থিওরিতেও জল পড়ল। অ্যালেন ব্রাদার্সের এজেন্ট আমার বিড়ম্বনার কথা শুনে খানিক দুঃখ প্রকাশ করেই স্পষ্ট দেখিয়ে দিলেন গার্সিয়া নাকি বাড়ি ভাড়ার পয়সা মিটিয়ে দিয়ে গেছে। ব্যাস, আবার দৌড়। এবার স্প্যানিশ এম্বাসি। সেখানে আরেক কাণ্ড। ওরা নাকি কোনো গার্সিয়াকে চেনেই না। আমার বন্ধু মেলভিলের কাছে গেলাম, সেই যার বাড়িতে গার্সিয়ার সঙ্গে প্রথম আলাপ। সে তো মনে হলো গার্সিয়াকে আমার থেকেও কম চেনে। ও হ্যাঁ, মাঝেই কখন যেন একটা আপনাকে টেলিগ্রাম করে দিয়েছিলাম। উত্তর পেলাম মেলভিলের বাড়ি থেকে বেরোনোর সময়। এখন কেউ যদি আমায় আতান্তর থেকে উদ্ধার করতে পারে, সে একমাত্র আপনি মিস্টার হোমস। আর মিস্টার ইন্সপেক্টর, তখন আপনি যা বললেন তাতে বুঝতে পারছি এরপর ঠিক কী কী ঘটেছে আপনি জানেন। কিন্তু বিশ্বাস করুন, আমি তার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তবে হ্যাঁ, আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে আপনাদের সব রকম সাহায্য করতে রাজি আছি। ব্যাস এটুকুই। আমরা আপনাকে ভুল বুঝছি না মিস্টার রেকলস।
খুব নরম গলায় বললেন গ্রেগসন। আপনি এতক্ষণ যা যা বললেন তা আমাদের তদন্তের প্রোগ্রেসের সঙ্গে চমৎকারভাবে মিলে গেছে। এই যেমন ধরুন, না দাঁড়ান, আপনি নিজেই বলুন তো, সেই যে মিস্টার গার্সিয়ার কাছে নোটটা এলো, সেটা পড়ার পর সেটা নিয়ে তিনি কি করলেন আপনি লক্ষ্য করেছিলেন? করেছিলাম। কাগজটাও দলা পাকিয়ে ফায়ার প্লেসের দিকে ছুঁড়ে মেরেছিল। গ্রেগসন ইন্সপেক্টর বেইনসের দিকে ফিরলেন। আপনি বলুন। আমাদের নতুন ইন্সপেক্টর বেশ গোলগাল মানুষ, টকটকে গায়ের রং। তবে গাল আর কপালের মেয়েদের ফাঁক থেকে যে ছোট ছোট ঝকঝকে চোখ দুটো নজরে পড়ে, তাতে ভদ্রলোককে বেশ বুদ্ধিমানই মনে হয়। তিনি একটু হেসে পকেট থেকে একটা মোচড়ানো রংচটা কাগজ বের করে হোমসের দিকে এগিয়ে দিলেন। মোক্ষম একটা ক্লু ছেড়ে গেছেন ভদ্রলোক। কাগজটা ফায়ারপ্লেসের দিকে ছুঁড়ে মেরেছিলেন ঠিকই, তবে সেটা আগুনে পড়েনি। দেখুন। হোমসের মুখে সাবাসির হাসি। আপনি বাড়িটা রীতিমতো তন্ন তন্ন করে খুঁজেছেন বুঝতে পারছি, নইলে এই জিনিস চোখে পড়তো না। ঠিকই বলেছেন, আমি একটু সতর্কভাবেই কাজ করি। তা মিস্টার গ্রেগসন, পড়া যাক নাকি কাগজটা? গ্রেগসন ঘাড় নাড়লেন। বেইনস কাগজটার ভাঁজ খুলে বললেন, খুব সাধারণ কাগজ, কোনো ওয়াটারমার্ক নেই। একটা বড় কাগজকে দুভাগ করা হয়েছে একটা ভোঁতা কাঁচি দিয়ে। এই যে এই জায়গাটা দেখুন, অন্তত 12-3 কাঁচি জ্বালাতে হয়েছে। তারপর খুব তাড়াহুড়ো করে বেগুনি রঙের গালা দিয়ে সিল, তারপর ভাঁজ করে কোনো চ্যাপটা গোলাটে কোনো জিনিস দিয়ে সমান করা হয়েছে। প্রাপক উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়া। আচ্ছা, এবার বয়ানে আসি। সবুজ আর সাদা আমাদের নিজেদের রং। সবুজ খোলা, সাদা বন্ধ। মুখ্য সিঁড়ি, প্রথম করিডর, ডান দিক থেকে 7 নম্বর। সবুজ উলের আচ্ছাদন। খুব শিগগির ডি। ব্যাস, এখানেই শেষ। হাতের লেখাটা দেখুন, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো মহিলা লিখেছেন। বয়ানটা যে সরু নিবের পেনে লেখা, ঠিকানা কিন্তু সেটাই লেখা নয়। ঠিকানার হরফগুলো অনেকটা মোটা, দেখুন। হোমস একবার ঝুঁকে পড়ে পড়ল লেখাটা, তারপর হাসি মুখে বলল, সত্যি খুব কাজের জিনিস আবিষ্কার করেছেন। আপনার পর্যবেক্ষণ ক্ষমতার তুলনা হয় না। তবে আমি শুধু এখানে আর কয়েকটা ছোট ডিটেলস যোগ করছি, কেমন? যেমন ধরুন, যে গোলাটে জিনিসটা দিয়ে কাগজটা সমান করা হয়েছে সেটা একটা প্লেন স্লিভ লেংথ, নইলে এমন অদ্ভুত একটা শেপ আসতো না। কাঁচিটা হচ্ছে নখ কাটার কাঁচি, কারণ একমাত্র তাতেই প্রতিবার এরকম ফলাটা বেঁকে বেঁকে পড়ে। হোমসের মুখের হাসি ততক্ষণে বেইনসের মুখেও ছড়িয়ে পড়েছে। মোক্ষম ধরেছেন। ভেবেছিলাম সবই খুঁজে বের করে ফেলেছি, এখন দেখছি অনেক কিছুই বাকি থেকে গিয়েছিল। তবে এবার বলুন দেখি মিস্টার হোমস, টেলিগ্রামটা পড়ে কি বুঝলেন? এ সব কিছুর পেছনে কোনো মহিলার হাত আছে, এইটুকু ছাড়া আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢোকেনি। হোমস কিছু বলার আগেই মিস্টার একেলস নড়ে চড়ে বসলেন। মানে আপনারা কাগজটা পেয়েছেন, সে খুব ভালো কথা। এতে হয়তো আমার উপর আপনাদের সন্দেহ কম হবে, তাও উত্তম। কিন্তু এবার আমায় কাইন্ডলি বলবেন, গার্সিয়ার কি হয়েছে? ওরকম ঘরদোর ফাঁকা করে কোথায় মরতে গেছিল সে? মিস্টার গার্সিয়ার কি হয়েছে এইটুকুই বলতে পারি মিস্টার একুলস, বাকি আমরাও এখনো জানি না। ওর বাড়ি থেকে মাইলখানেকের মধ্যেই অকশট কমনে ওর মৃতদেহ পাওয়া গেছে। খুব ভারী কিছু দিয়ে ওর মাথাটা আক্ষরিক অর্থেই থেতলে দিয়েছে। জায়গাটা একেবারেই ফাঁকা, আশেপাশে সিকি মাইলের মধ্যে একটাও ঘরবাড়ি নেই। প্রথমে মাথার পেছন থেকে বাড়ি মেরেছে আততায়ী, তারপর যতক্ষণ না ভদ্রলোক মরছেন পরস্পর ঘা বসিয়ে গেছে। মানে কি যে বীভৎস ব্যাপার, না দেখলে কল্পনাও করতে পারবেন না। আর মিস্টার হোমস শুনুন, মৃতদেহের আশেপাশে ফুটপ্রিন্টস বা অন্য কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এর মোটিভ কি? ডাকাতি? একেবারেই না, তার কোনো নমুনাই নেই।
মিস্টার একেলসের গলা কাঁপছে তখন। কি ভয়ঙ্কর, মানে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। একটা লোকের বাড়ি নিমন্ত্রণ রাখতে গেলাম, সারা রাত তার বাড়ি কাটালাম, আর তার কি না এই অবস্থা। আচ্ছা, আপনারা হঠাৎ আমার খোঁজ শুরু করলেন কেন? খুব সহজ। মৃতদেহের পকেটে আপনার লেখা চিঠি ছিল, যে চিঠিতে আপনি লিখেছেন যে আপনি ওর বাড়ি যাচ্ছেন। ওই চিঠির খামেই তো ভদ্রলোকের বাড়ির ঠিকানা পেলাম। তারপর ধরুন 10টা নাগাদ ওর বাড়ি গেলাম আমরা, সেখানে আপনি নেই, অন্য কাউকেও খুঁজে পেলাম না। অজ্ঞতা মিস্টার গ্রেগসনকে তার করে বললাম লন্ডনে আপনার খোঁজ করতে, ততক্ষণ আমি বাড়িটা খানাতল্লাশ করব। তারপর ওদিকে কাজ ছেড়ে আমি শহরে এসে মিস্টার গ্রেগসনের সঙ্গে দেখা করলাম, দিয়ে ওর সঙ্গে এখানে চলে এলাম। ব্যাস, এই আর কি। গ্রেগসন উঠে দাঁড়ালেন। আচ্ছা, এবার কিন্তু আমাদের অফিসিয়ালি কাজ শুরু করতে হবে। মিস্টার একুলস, আপনি একবার আমাদের সঙ্গে থানায় চলুন প্লিজ। আপনার একটা লিখিত এজাহার নেওয়া দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে মিস্টার হোমস, যে অনুরোধ নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম তা কিন্তু এখনো বহাল রইল। আপনি তদন্ত ছাড়বেন না। বেচারা ছেলেটার যে কি হলো সেটা জানতে না পারা অবধি আমি স্বস্তি পাবো না। হোমস ঘুরে তাকালো নতুন ইন্সপেক্টরের দিকে। তাহলে মিস্টার বেইনস, আমিও যদি এই কেসে আমার মতন করে ইনভেস্টিগেশন চালিয়ে যাই, আশা করি আপনার আপত্তি হবে না। একদমই না স্যার, এ তো আমার সৌভাগ্য। অবশ্য আমার কিছু করার প্রয়োজন হয়তো হবে না, আপনি যথেষ্ট প্রফেশনালি তদন্ত করছেন। শুধু একটা জিনিস জানার ছিল, এই যে ভদ্রলোক মিস্টার গার্সিয়া, ইনি ঠিক কখন মারা গেছেন একটু বলতে পারবেন? ধরুন রাত 1টা নাগাদ। তারপরে বৃষ্টি শুরু হয়েছিল। খুনটা সম্ভবত বৃষ্টি নামার আগেই হয়ে গেছিল। হতেই পারে না। প্রায় চেঁচিয়েই উঠলেন আমাদের ক্লায়েন্ট। রাত 1টার সময় গার্সিয়া আমার বেডরুমে এসেছিল। হ্যাঁ, আমি মানছি ঘরে আলো জ্বলছিল না, কিন্তু ওর গলা চিনতে যে আমার ভুল হয়নি এও আমি জোর দিয়ে বলতে পারি। বিষয়টা সত্যিই খুব অদ্ভুত মিস্টার একুলস। তবে হ্যাঁ, অবিশ্বাস্য নয়। আপনাদের কারোর কথাই অবিশ্বাস্য নয়। মানে কোনো ক্লু পেয়ে গেলেন নাকি মিস্টার হোমস? যদ্দূর যা শুনলাম গ্রেগসন, কেসটা খুব জটিল কিছু নয়। তবে হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কয়েকটা ছেঁড়া সুতো লেগে আছে এর গায়ে। তবে ঘটনাস্থলটা একবার নিজের চোখে না দেখে আমি কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা মিস্টার বেইনস, ওই বাড়িতে এই কাগজের টুকরো ছাড়া আপনি আর কিছু পাননি? বেইনস একবারও ঝকঝকে চোখ দুটো তুলে তাকালেন হোমসের দিকে। পেয়েছি। আপনি একটা কাজ করুন মিস্টার হোমস, খানিক বাদে আমার সঙ্গে উইস্টেরিয়া লজে চলুন। আমি মিস্টার একেলসের সঙ্গে কাজটা সেরে নিই, তারপর যাওয়া যাক নাকি? অতি উত্তম। মিসেস হাডসন, আপনি কাইন্ডলি আমাদের অতিথিদের একটু বাইরে ছেড়ে দিয়ে আসুন। আর হ্যাঁ, আমাদের সহকারীটিকে একটু বলুন এই টেলিগ্রামটা একটু অফিসে ফেলে দিয়ে আসতে বলে দেবেন, আর্জেন্ট। ঠিক আছে? ওরা সকলে বেরিয়ে যাওয়ার পর আমরা দুজনেই খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। হোমস এই সময়টা টানা স্মোক করে গেল। ওর কপাল বেশ ভালো রকম কুঁচকে। তারপর এক সময় হঠাৎই ঝেড়ে ঝুড়ে উঠে আমাকে জিজ্ঞেস করলো, তারপর ভাইয়া বলো, কি বুঝলে? বুঝলাম তোমার মাথা আর আমার মুন্ডু। সে কি, খুনটা সম্বন্ধেও কিছু বুঝতে পারোনি? ওই গার্সিয়া বলে লোকটার সাঙ্গপাঙ্গদের কথা বলছো কি? মানে ওরাই কি গার্সিয়াকে খুন করে গা ঢাকা দিল? হতে পারে, অসম্ভব নয়। কিন্তু যে রাতে বাড়িতে অতিথি রয়েছে সেই রাতেই বেছে বেছে মালিককে আক্রমণ করবে। অন্য রাতগুলোতে কি করত? তাহলে ওরা পালালো কেন? ভালো প্রশ্ন। পালালো কেন, তাই তো ভেবে দেখার বিষয়। ভেবে দেখার বিষয়। মিস্টার একেলসের এই পুরো অভিজ্ঞতাটাই আমাকে বড্ড ভাবাচ্ছে ওয়াটসন। এমন কি কোনো উত্তর নেই যা একসঙ্গে দুটো প্রশ্নেরই সমাধান করতে পারে? সবথেকে বেশি ধোঁয়াশা তৈরি করছে এই চিরকুটটা। তবে তার সঙ্গে বাকি ঘটনাগুলো যোগ করলে একটা থিওরি খাড়া করা গেলেও কিন্তু যেতে পারে। কি রকম থিওরি?
মিস্টার একেলসের অভিজ্ঞতাটা যে আর যাই হোক কারোর প্র্যাকটিক্যাল জোক নয়, এটা নিশ্চয়ই তুমিও মানছ। আমার কি মনে হচ্ছে জানো, মিস্টার একেলসের সঙ্গে এই খুন, তারপর এই দুটো মানুষের উধাও হয়ে যাওয়া, এগুলোর একটা যোগসূত্র আছে। কিন্তু সেটা কি? আচ্ছা, ধাপে ধাপে ভাবি এসো। দুম করে একজন স্প্যানিশ যুবকের সঙ্গে মধ্যবয়সী মিস্টার একেলসের বন্ধুত্ব হয়ে গেল। এই বন্ধুত্বের মুখ্য কাণ্ডারি কিন্তু সেই স্প্যানিশ ছেলেটি। তিনি মিস্টার একেলসকে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। যতদিন না তার অনুরোধ রাখা হচ্ছে, তিনি মিস্টার একেলসের কাজ ছাড়া হলেন না। কেন? মিস্টার একেলস ওর কোন উপকারে লাগতেন? দেখো, মিস্টার একেলসকে তুমিও দেখেছ, আমিও দেখেছি। হ্যাঁ, উনি নিতান্তই ভদ্রলোক, কিন্তু ওর মধ্যে কি এমন কিছু খুঁজে পেলে যাতে ওর সঙ্গে গায়ে পড়ে বন্ধুত্ব করবার ইচ্ছে হয়? আর কারোর সঙ্গে কেন বন্ধুত্ব করলেন না এই মিস্টার গার্সিয়া? কেন তার কাছে মিস্টার একেলস অসাধারণ? এই কেনর উত্তরটা কি জানো ওয়াটসন? তুমিই বলো। খুব সোজা। তার কারণ মিস্টার একেলস একজন গণ্যমান্য ইংরেজ ভদ্রলোক। ইংল্যান্ডের আদালতে গিয়ে তিনি যেই সাক্ষী দিন না কেন, তার কিন্তু একটা আলাদা মর্যাদা থাকবে। ঠিক যে মর্যাদাটা আমাদের ইন্সপেক্টররা দিলেন, ঠিক এইখানেই ওর অসাধারণত্ব। কিন্তু উনি আদালতে গিয়ে কি এমন বলবেন? তিনি তার চোখের সামনে যা দেখেছেন ঠিক তাই বলবেন, কিন্তু আসলে ঘটনাটা ঘটবে ঠিক তার উল্টো। বুঝতে পারছো ওয়াটসন আমি কি বলতে চাইছি? অ্যালিবাই। এক্স্যাক্টলি মাই ডিয়ার ওয়াটসন। মিস্টার গার্সিয়া অ্যালিবাই তৈরি করতে চেয়েছিলেন। আমি ধরে নিচ্ছি ওয়েস্টেরিয়া লজের প্রতিটি মানুষ একটা ষড়যন্ত্রের অংশীদার ছিলেন। গার্সিয়ার মৃত্যু হয়েছে রাত 1টা নাগাদ, অর্থাৎ ওই সময়টাই তারা বেছে নিয়েছিলেন তাদের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য। তারা কি করলেন? তারা বাড়িঘরগুলোতে কিছু একটা কারসাজি করে রাখলেন। অতঃপর মিস্টার একেলস যখন ভাবছেন অমুক সময় তিনি নিজের ঘরে যাচ্ছেন, আসলে তিনি গেলেন তার বেশ খানিকক্ষণ আগে। তার খানিক পর দরজায় টোকা। গার্সিয়া শতপ্রণোদিত হয়ে বলে দিলেন যে তখন রাত 1টা বাজে। আসলে হয়তো দেখো তখন 12টাও বাজেনি। এবার ওই 1টার সময় মিস্টার গার্সিয়া যদি কিছু একটা অঘটন ঘটিয়ে ফিরে আসেন এবং সেই বিষয়ে যদি পরবর্তীকালে মিস্টার একেলসকে প্রশ্ন করা হয়, তিনি জোর গলায় জানাবেন ওই সময় গার্সিয়া তার কাছেই ছিলেন। একটা ছবি ভাই, গার্সিয়া শুধুমাত্র মিস্টার একেলসকে দিয়ে নিজের পছন্দ মতো একটা ঘটনার ছবি আঁকিয়ে নিতে চেয়েছিলেন। এবার সবটা স্পষ্ট মনে হচ্ছে। কিন্তু একজন না হয় খুন হলো কিছু একটা করতে গিয়ে, বাকি লোকগুলো গেল কোথায় বলো তো? সেটা এখনো ঠিক বলতে পারছি না ভাই। কেসটা অসম্ভব কিছু কঠিন তা বলবো না, কিন্তু কয়েকটা জায়গায় এখনো জট পাকিয়ে রয়েছে। মেসেজটার কথা কিছু ভাবলে হোমস? হ্যাঁ, কি যেন ছিল? সবুজ আর সাদা আমাদের নিজস্ব রং। রেসের কথা হচ্ছে। সবুজ খোলা, সাদা বন্ধ, কিছু একটা সিগন্যাল। মুখ্য সিঁড়ি, প্রথম করিডোর, ডান দিক থেকে 7 নম্বর, সবুজ উলের আচ্ছাদন। কোনো নির্দিষ্ট জিনিসের কথা বলতে চাইছে কি? তার চেয়েও বড় কথা, ভদ্রমহিলা কার থেকে লুকোতে এমন কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন? স্বামী। উনি যে কারণেই গার্সিয়াকে চিঠি পাঠান না কেন, দরকারটা কিন্তু আর্জেন্ট ছিল। আচ্ছা, এখানে ডি মানে ডলোরাস। স্প্যানিশ মহিলাদের ক্ষেত্রে খুব কমন নাম কিন্তু এটা। ওদিকে ওই গার্সিয়াও স্প্যানিয়ার্ড ছিলেন। কিন্তু একজন স্প্যানিয়ার্ড আরেকজনকে চিঠি লিখলে খামোখা ইংরেজিতে কেন লিখবেন? স্প্যানিশে লেখাই স্বাভাবিক নয় কি? আচ্ছা, এখন এসব বাদ দাও। এখন শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের নতুন ইন্সপেক্টরের থেকে খবরাখবর পাওয়ার জন্য অপেক্ষা করা। না সত্যি ওয়াটসন, বাড়িতে বসে বসে আলসেমি করে যে পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার অনেকটাই এই কয়েক ঘন্টায় কেটে গেল। কি বলো? আমাদের ভাগ্যটা খুব খারাপ নয়। মিস্টার বেইনসের কাছ থেকে কোনো খবর আসার আগেই হোমসের টেলিগ্রামের উত্তর চলে এলো। ও সেটা পড়ে টোড়ে
ওর নোটবুকে রেখে দিতেই যাচ্ছিল, আমি গোল গোল চোখ করে ওর দিকেই তাকিয়ে আছি দেখে একটু হেসে সেটাকে গোল্লা পাকিয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি লুফে নিয়ে খুলে দেখি কাগজটায় একগাদা নাম ঠিকানা লেখা রয়েছে। লর্ড হ্যারিংবি, দ্য ডিঙ্গল, স্যার জর্জ ফলিয়ট, অক্সফোর্ড টাওয়ার্স, মিস্টার হাইন্স, জেপি পার্ডি প্যালেস, মিস্টার জেমস বেকার উইলিয়ামস, ফর্টন ওল্ড হল, মিস্টার হেল্ডারসন, হাই গ্যাবলস, রেভারেন্ড জোসুয়া স্টোন, নেদার ওয়ালসলিং ইত্যাদি। হোমস বলল, তদন্তের ক্ষেত্রটাকে ছোট করে আনার এই অব্যর্থ উপায় ভায়া। আমাদের ইন্সপেক্টর যথেষ্ট বুদ্ধিমান মানুষ, আশা করি উনিও এই পথেই হাঁটবেন। হচ্ছেটা কি তাই তো বুঝতে পারছি না। আহা দেখো, এটা তো আমরা জেনে গেছি যে কেউ মিস্টার গার্সিয়াকে নোট পাঠিয়ে কোথাও একটা যেতে বলেছিল, তাই না? এবার কোথায় যেতে হবে বলছে? সিঁড়ির সঙ্গে মুখ্য কথাটা খেয়াল করেছিলে তো? তার সঙ্গে বলছে 7 নম্বর করিডোর, অর্থাৎ যে বাড়িতে যাওয়ার কথা সেটা বেশ ভালো রকম বড় একটা বাড়ি, রাইট? তারপর দেখো, গার্সিয়া বাড়ি থেকে বেরোলেন হেঁটে। অ্যালিবাই রক্ষা করতে গেলে তাকে কিন্তু রাত 1টার মধ্যে ফিরতেই হবে। সুতরাং তিনি যেখানে যাবেন বলে বেরিয়েছিলেন তার দূরত্ব ওয়েস্টেরিয়া লজ থেকে খুব বেশি হবে না। ওকশটের কাছাকাছি বড় বাড়ি খুব বেশি থাকার কথা নয়। কতগুলো আছে আর তাদের মালিক কে কে, এটা জানার জন্যই আমি ওই যে মিস্টার একেলস যে এজেন্টদের কোম্পানিটার নাম করলেন তাদের টেলিগ্রাম করেছিলাম। এটা তারই উত্তর। অর্থাৎ বুঝতে পারছো ওয়াটসন, আমার ধারণা যদি ঠিক হয়, সব রহস্যের বীজ এই ঠিকানাগুলোর একটাতেই লুকোনো আছে। সেদিন সন্ধ্যে 6টার সময় আমরা মিস্টার বেইন্সকে নিয়ে সারেতে পৌঁছলাম। আমরা দুজনেই রাতে থাকার মতো জিনিসপত্র সঙ্গে নিয়েছিলাম। সেগুলোও একটা অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে সেখানে রেখে রওনা দিলাম উইস্টেরিয়া লজের দিকে। মার্চের সন্ধ্যা, চতুর্দিক অন্ধকার, বেশ জোরে হাওয়া দিচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি এসে পড়ছে চোখ মুখে। আমার কেমন যেন গাটা শিরশির করে উঠল। রহস্যের খাস মহল তৈরির জন্য উপযুক্ত বাতাবরণই বটে। প্রায় মাইল 2 হেঁটে একটা বড় কাঠের গেটের সামনে পৌঁছলাম আমরা। একটা চেস্টনাট গাছে ঘেরা রাস্তা কম্পাউন্ডের ভিতর ঢুকে গেছে। সেখান থেকে কয়েক পা এগিয়েই ছাই রঙের আকাশের ব্যাকগ্রাউন্ডে ঘুটঘুটে অন্ধকার বাড়িটা চোখে পড়ল আমাদের। শুধু দরজার বাঁদিকে একটা জানলা থেকে দেখলাম সামান্য আলো আসছে। বেইন্স বললেন, একজন কনস্টেবলকে বসিয়ে রেখে গেছিলাম, দাঁড়ান জানলায় টোকা দিয়ে একটা। বেইন্স ঘাস টপকে গিয়ে জানলার কাছে আলতো চাপড় মারলেন। ঘষা কাছের মধ্যে দিয়ে বাইরে থেকে বুঝতে পারছিলাম ভিতরে আগুন জ্বলছে। তার পাশে চেয়ার টেনে একটা মানুষ বসেছিল। টোকাগুলো শুনেই সে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। তারপর একটা চাপা আর্তনাদ ভেসে এলো ঘর থেকে। পর মুহূর্তেই দেখলাম কনস্টেবল দরজা খুলে দিয়েছেন। তার হাতে ধরা মোমবাতি থরথর করে কাঁপছে। ভদ্রলোকের মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে। ভদ্রলোক হাঁপাচ্ছেন রীতিমতো। বেইন্স একটু ধমকে উঠলেন। তোমার ব্যাপারটা কি ওয়াল্টাস? ওয়াল্টার্স তার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, স্যার আপনি এসে গেছেন স্যার, কি যে শান্তি পেলাম। আর একটুক্ষণ এখানে থাকতে হলে আমি তো ভয়ে মূর্ছা যেতাম। মানেটা কি? তোমাকে তো মোটামুটি সাহসী বলেই জানতাম। আমিও তাই জানতাম স্যার, কিন্তু এই ফাঁকা বাড়ি, তার সঙ্গে রান্নাঘরে আপনি যখন জানলায় টোকা দিলেন, আমি ভাবলাম ওটা আবার এসেছে। কে আবার এলো? নির্ঘাত ভূতপ্রেত হবে স্যার। ওই জানলাটাই ছিল। কে 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 ছিল? আর তার থেকেও বড় কথা, কখন ছিল? এই তো স্যার, তাও
ঘন্টা দুয়েক হয়ে গেল, তখন সবে আলো পড়তে শুরু করেছে। আমি ওই চেয়ারটায় বসে বসে বই পড়ছিলাম। হঠাৎ কি মনে হতে জানলার দিকে ফিরে ফিরে কি একটা, কি বলবো আপনাকে স্যার, দেখলাম ওই জানলার কাঁচের মধ্যে দিয়ে একটা লোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। উফ, সে কি বিভৎস মুখ! আজ রাতে আমি নির্ঘাত দুঃস্বপ্ন দেখবো স্যার। বাহ 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 বাহ, এই না হলে পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ও কি জিনিস আপনি না দেখলে বুঝতে পারবেন না। ওটার গায়ের রঙটা সাদাও না কালোও না, কেমন একটা অদ্ভুত শেড। এই ধরুন কাদার মধ্যে দুধ ঢেলে দিলে যেমন রং হবে, তারপর ওটার সাইজ আপনার দ্বিগুণ ধরুন। ফাটার মতো চোখ, মুলোর মতো দাঁত। আমি স্যার পুরো পাথরের মতো দাঁড়িয়ে তখন, না পারি নড়তে না পারি চড়তে। তারপর ওটা নিজে থেকেই চলে গেল। চলে যাওয়ার পরই আমি ছুটে গিয়ে দরজা খুলে এদিক ওদিক দেখলাম। কি ভাগ্যিস ওটা ওখানে ছিল না। দেখো ওয়াল্টাস, নেহাত তুমি লোক ভালো, তা না হলে এসব উল্টোপাল্টা বকার জন্য আজই আমি তোমার নামে উপর মহলে রিপোর্ট করতাম। একটা লোক কম্পাউন্ডে ঢুকে ঘুরে বেরিয়ে গেল, আর তুমি বলছো ভাগ্যিস? অপদার্থ আর কাকে বলে? অবশ্য আদৌ কেউ ঢুকেছিল না, পুরোটাই তোমার উর্বর মস্তিষ্কের কল্পনা, তাই বা কে জানে। এবার হাল ধরল হোমস। সেটা কিন্তু খুব সহজেই জানা যাবে। আশেপাশের ঘাসগুলো ভালো করে পরীক্ষা করে ঘাড় নাড়ল সে। উনি ঠিকই বলেছেন, 12 নম্বর জুতোর ছাপ। যার পা তাকে একটা ছোটখাটো দৈত্য বললেও ভুল হবে না। কিন্তু তিনি গেলেন কোথায়? আর কোথায় যাবেন? এই ঝোপঝাড় ভেঙে পালিয়েছেন। এই যে দেখে যান। ইন্সপেক্টর সবকিছু দেখে শুনে ভাবিত মুখে বললেন, বুঝলাম। তবে সে যেই হোক, এখন তো এখানে নেই, সুতরাং বাদ দিন তার কথা। চলুন আরও কয়েকটা জিনিস দেখে আসি। সেই আপনাকে তখন বলছিলাম না। সবকটা ঘর যে ইতিমধ্যে বেশ ভালোভাবে খোঁজাখুঁজি করা হয়ে গেছে, তা তাদের অবস্থা দেখেই বেশ বোঝা যাচ্ছিল। ফার্নিচার হয় ভাড়াটেরা বিশেষ কিছু আনেননি, নয়তো সাথে করে নিয়ে গেছেন। এক জায়গায় মার্কস অ্যান্ড কোম্পানি হাই হলবর্নের ছাপ দেওয়া একরাশ কাপড় স্তূপ হয়ে পড়ে রয়েছে। এই কোম্পানিতেও খোঁজ খবর নিয়ে দেখে ফেলেছেন বেইনস। ওরাও ওদের এই ক্রেতাটির সম্বন্ধে কোনো তথ্য দিতে পারেননি। পাইপ, কয়েকটা উপন্যাস, একটা পুরনো আমলের রিভলভার, এছাড়া গিটার, এইসব টুকিটাকি ছড়ানো রয়েছে চারিদিকে। বেইনস মোমবাতি হাতে আমাদের সবগুলো ঘর ঘুরে দেখাতে দেখাতে বললেন, এগুলোর একটাও কোনো উপকারে লাগবে না মিস্টার হোমস। তবে হ্যাঁ, কাজের জিনিস কিছু পেয়েছি বটে। আসুন রান্নাঘরে আসুন। রান্নাঘরটা বাড়ির পিছন দিকে, অন্ধকার, ছাদ উঁচু, এক কোণে কিছু খড় বিছানো। ওখানেই বোধহয় কুক ছেলেটি শুতো। টেবিলে তখনও গত রাতের এঁটো বাসনপত্র ছড়ানো। বেইনস হাতের মোমবাতিটা তুলে ধরলেন। এবার দেখুন তো ভালো করে। মোমবাতির আলোটা গিয়ে একটা কোণে পড়তেই আমি একটু চমকে উঠলাম। ওটা কে দাঁড়িয়ে ওখানে? দৃষ্টি একটু পরিষ্কার হতে বুঝতে পারলাম ব্যাপারটা কে নয়, কি একটা কালো চামড়ার মানুষের আদলের কিছু একটা। দেখতে একটা মমিফাইড কৃষ্ণাঙ্গ শিশুর মতো, বা বাঁদর টাঁদরও হতে পারে। জিনিসটার পেটে আবার দুছড়া ঝিনুকের মালা জড়ানো। হোমস ওটাকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে করতে অস্ফুটে বলল, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আর কিছু মিস্টার বেইনস? বেইনস চুপচাপ আলো হাতে সিঙ্কের দিকে সরে এলেন। একটা বড় কোনো সাদা পাখির ডানা পাখনা যেন পরম আক্রোশে টেনে টেনে ছিঁড়েছে কেউ। পালকগুলো পর্যন্ত ছাড়ানো হয়নি ঠিকভাবে। পাখিটার ছিন্ন মাথার ঝুঁটিটার দিকে ইঙ্গিত করল হোমস। সাদা মোড়ক একটা। ইন্টারেস্টিং। কেসটা প্রতি মুহূর্তে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বেইনস ওর আসল চমকটা শেষের জন্য তুলে রেখেছিলেন।
এবার তিনি সিঙ্কের দিক থেকে একটা জিঙ্কের পান পাত্র বের করে আনলেন। পাত্রটার মধ্যে দেখলাম কিছুটা রক্ত লেগে রয়েছে। তারপর টেবিলের ওপর রাখা একটা থালার দিকে ইঙ্গিত করলেন তিনি। থালায় অনেকগুলো ছোট ছোট ঝলসানো হাড় রয়েছে। তিনি বললেন, বুঝতেই পারছেন মিস্টার হোমস, এখানে কিছু একটা মেরে পোড়ানো হয়েছে। এগুলো সব আগুন ঘেটে বার করেছি আজ সকালে। আমাদের সঙ্গে একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন হাড়গুলো মানুষের নয়। আমার কিন্তু আপনাকে অভিনন্দন জানানো উচিত ইন্সপেক্টর। এরকম একটা প্যাঁচালো কেস আপনার ভাগে পড়েছে। নইলে যে চাকরি আপনি করেন তাতে তো আমার মনে হয় না আপনার সামর্থ্যের সদ্ব্যবহার হয়। বেইন্সের ছোট ছোট চোখগুলিতে আনন্দের ঝিলিক খেলে গেল। ঠিক বলেছেন মিস্টার হোমস, এই তো পাড়াগাঁ জায়গা, এখানে কাজ করার অবকাশই কই। তাই যখন এরকম কেস পাই নিজে সবটুকুই দিয়ে দিই। তা সে যা হোক, হাড়গুলো কিসের বুঝতে পারলেন? হয় ছাগল না হয় ভেড়া। আর ওই সাদা মোড়কটা? ওটার কথাই তো ভাবাচ্ছে ইন্সপেক্টর। সবকিছুই বড় অদ্ভুত ঠেকছে। ঠিক বলেছেন মিস্টার হোমস, কিছু আজব লোক থাকতো বাড়িটায়, কিংভূত কিমাকার সব কাণ্ড কারখানা করত। তাদের মধ্যে আবার একজন মৃত। ওর বাকি সঙ্গীরাই কি শেষে ওকে খুন করলো? তা যদি হয়ও, খুনটা করে তারা পালালো কোথায়? আশেপাশে প্রতিটা বন্দরে তো আমার লোক লাগানো রয়েছে। না মিস্টার হোমস, আমরা মনে হচ্ছে ভুল পথে হাঁটছি। হ্যাঁ, আমি নিশ্চিত ভুল পথেই। তার মানে আপনার কোনো থিওরি আছে? তা আছে মিস্টার হোমস, তবে ক্ষমা করবেন, আমার দেখতে পাওয়া রাস্তায় আমি একাই হাঁটতে চাই। আপনি যথেষ্ট নামজাদা একজন মানুষ, কিন্তু এখনও যে আমি নিজের নামটা ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা করতে পারিনি। আর সেটা করতে যদি আমায় আপনার সাহায্য নিতে হয়, তবে ভবিষ্যতে আমি কোন লজ্জায় সেটা নিয়ে গর্ব করব বলুন তো? বেশ ইন্সপেক্টর, আপনি আপনার পথে চলুন, আমি আমার পথে যাই। তবে হ্যাঁ, আমার কোনো সাহায্য যদি আপনার কোনো রকম কাজে লাগে, আমাকে কিন্তু জানাতে দ্বিধা করবেন না। যাই হোক, আমার এখানকার কাজ আপাতত শেষ। যা দেখার আমার দেখা হয়ে গেছে। এবার আমার অন্য কিছু কাজ আছে। আমি আসি ইন্সপেক্টর। গুড নাইট। শুভেচ্ছা রইল। হোমস কোনো বিষয়ে ভিতরে ভিতরে উত্তেজিত থাকলে সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বেশ বুঝতে পারি। ওর চোখেই ফুটে ওঠা উথাল পাতালটুকু এবারও আমার নজর এড়ালো না। মনে মনে যে ও প্রতি মুহূর্তে কেসটা নিয়ে যুদ্ধ করে চলেছে, তাতে কোনো সন্দেহই নেই। তবে প্রতিবারের মতোই না হোমস এ বিষয়ে আমার সঙ্গে কিছু শেয়ার করলো, না আমি নিজে থেকে কোনো প্রশ্ন করলাম। আমি শুধু ওর দরকারে টুকটাক সাহায্য করে দিতাম, চেষ্টা করতাম যেন কোনোভাবেই ওর মনোসংযোগে ব্যাঘাত না ঘটে। আমি জানি ওর যা বলার একদিন ও নিজেই বলবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তবে ধীরে ধীরে আমার ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। এ ছেলে করে কি? এত দিন কেটে গেল, এখনো কি এক পাও এগোতে পারেনি। একদিন খালি দেখলাম রেডি হয়ে বেরোলো, ফিরে এসে বলল ব্রিটিশ মিউজিয়ামে গেছিল। বাকি প্রতিটা দিন ওর কাটলো হয় গোটা গ্রাম পায়চারি করে বেরিয়ে, আর নয়তো আমার সঙ্গে কোথায় কোন গ্রামবাসীর সঙ্গে আলাপ হয়েছে, সে কি কি বলেছে ইত্যাদি বিষয়ে নিছক আড্ডা মেরে। একদিন আমায় ভারী গদগদ হয়ে বলল, আচ্ছা ওয়াটসন, এই যে প্রায় সপ্তাহখানেক আমরা শহর থেকে এই কান্ট্রি সাইডে এসে রয়েছি, কি ভালো লাগছে না? কি সুন্দর পুরো পরিবেশটা এখানে। গাছের নতুন পাতা গজাচ্ছে, ফুল ফুটছে, এগুলো নিয়ে টুকটাক রিসার্চ চালাচ্ছি। আজও বেরোবো কয়েকটা নতুন গাছের খোঁজে। আমার কিন্তু ফিরতে দেরি হবে ভাই। তা ছেলের মাথায় ভূত যখন চেপেছে, তাকে আটকানোর সাধ্য আমার কই। সে সেই সাত সকালে বেরিয়ে গেল গাছ খুঁজতে। ওমা, বিকেলেই দেখি ধুত, একটাও কাজের জিনিস পাওয়া যায় না বলে মুখ কালো করে ফিরে এসছে। এভাবেই কাটছিল দিনগুলো। পথ চলতি মাঝে মাঝে দেখা হয়ে যেত ইন্সপেক্টর বেইন্সের সঙ্গে। দু একটা কুশল সংবাদ বিনিময় হতো। হোমসকে দেখলে তিনি খুশিই হতেন।
তবে তদন্তের অগ্রগতির কথা তেমনভাবে বলতেন না। যেটুকু আভাস পেতাম তাতে আমি আর হোমস দুজনেই বুঝতে পারতাম যে খুব আশাপ্রদ কিছু তার সঙ্গেও ঘটেনি। তাই খুনের ঘটনার দিন 5 পর যেদিন খবরের কাগজের পাতায় বড় বড় অক্ষরে লেখা হেডলাইনটা দেখলাম, সত্যি ভারী অবাক লাগলো। আমি হোমসকে হাঁক দিলাম, এই হোমস ভাই, দেখেছো কি লিখেছে? অকশট খুনের সম্ভাব্য কিনারা, পুলিশের হাতে ধৃত খুনি। অবশেষে। হোমস চেয়ার থেকে প্রায় উড়ে এসে আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে হেডলাইনটায় এক চোখ বুলিয়ে প্রায় চিৎকার করে উঠল, সর্বনাশ! এর মানে কি ওয়াটসন? এ কি ঝঞ্ঝাট পাকিয়ে বসলেন ইন্সপেক্টর? নাও নাও, পড়ো পড়ো, যেটা পড়ছিলে শুনি একবার পুরোটা। আমি ওর ফেলে দেওয়া কাগজটা তুলে নিলাম, আবার দেখলাম তাতে লেখা, অবশেষে সম্ভবত কিনারা হলো উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়ার নৃশংস হত্যা রহস্যের। কিছুদিন আগে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় অকশট কমনে। পলাতক ছিলেন তার সহকারী ও রাঁধুনি। পুলিশের সন্দেহ ছিল তাদের ওপর। পুলিশের ধারণা ছিল যে সে বাড়িতে এমন কিছু সম্পত্তি আছে যার লোভে মালিককে খুন করে ফেরার হন ওই দুজন। পুলিশ অফিসার মিস্টার বেইনস এই সিদ্ধান্তে আসেন যে ওরা পালানোর সময় সেই দামি জিনিসটি সঙ্গে নিয়ে যেতে পারেননি। তার লোভে ওই বাড়িতে ওদের ফিরতেই হবে। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এও শোনা যায় যে তারা উইস্টেরিয়া লজের রাঁধুনিটিকে বেশ কয়েকবার ওই বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করতে দেখেছেন। যুবকটি জাতিতে মুলাটো, চেহারা দর্শনীয়ভাবে বড়সড়। একবার দুঃসাহসিকভাবে উইস্টেরিয়া লজে প্রবেশ করতে গিয়ে তিনি পড়ে যান ওই বাড়ির কনস্টেবল ওয়াল্টার্সের চোখেও। তিনি আবার সেখানে ফিরে আসতে পারেন ভেবে মিস্টার বেইনস ওই বাড়ি খালি করে দেন। কিন্তু ওর একজন সহকর্মী লুকিয়ে থাকেন ওখানকারই একটা ঝোপে। ফাঁদে পা দেন যুবকটি। কনস্টেবল ডাউনিং এর সঙ্গে ধস্তাধস্তির সময় তাকে বিশ্রীভাবে কামড়ে জখম করেন তিনি। ঈশার সংলগ্ন সমস্ত অঞ্চল এই গ্রেপ্তার কাণ্ড নিয়ে সবিশেষ উত্তেজিত। আশা করা যায় এর ফলে মিস্টার গার্সিয়ার হত্যার সম্পূর্ণ কিনারা করা সম্ভব হবে। এক্ষুনি একবার বেইনসের সাথে দেখা করতে হবে। উনি বেরিয়ে যাওয়ার আগেই ধরতে হবে ওকে। ওয়াটসন, ফাস্ট! আমার পড়া শেষ হতেই টেবিল থেকে নিজের টুপিটা তুলে নিয়ে ছিটকে বেরিয়ে গেল হোমস। দুজনে পরিকি মরি করে ছুটে যখন ইন্সপেক্টরের বাড়িতে পৌঁছলাম, তিনি তখন বেরোনোর তোড়জোড় করছেন। আমাদের দেখে হাসি মুখে হাতের খবরের কাগজটা এগিয়ে দিলেন। আরে হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ মিস্টার হোমস। আজকের কাগজটা পড়েছেন তো? পড়েছি মিস্টার বেইনস। আপনাকে যদি একটা ছোট সাজেশন দিই, বন্ধুভাবে নেবেন তো? কি সাজেশন বলুন? দেখুন, এই কেসটায় তো কিছুটা মাথা আমিও ঘামিয়েছি। আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। যে ডিরেকশনে আপনি এগোচ্ছেন তা নিয়ে যদি আপনার সামান্যতম সন্দেহ থাকে, অনুগ্রহ করে এখানেই থেমে যান। আপনি বড় মহানুভব মিস্টার হোমস। মিস্টার বেইনস, আমি কিন্তু যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। মিস্টার বেইনসের চোখ দুটোয় যেন সামান্য দুষ্টুমি ভেসে উঠল। মিস্টার হোমস প্লিজ, আমাদের কিন্তু কথা হয়েছিল যে আমরা যে যার ইচ্ছে মতো কাজ করব। ভালো কথা। আপনি ডুবলে কিন্তু আমায় দোষ দেবেন না। একেবারেই না মিস্টার হোমস। আমি জানি আপনি আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে নিজস্ব ধরন থাকে। আপনারও আছে, আমারও আছে। সুতরাং ঠিক আছে ইন্সপেক্টর, এ বিষয়ে বোধহয় আর কথা বাড়িয়ে লাভ নেই। তাই ভালো মিস্টার হোমস। যাই হোক, আমার প্রোগ্রেস রিপোর্টটা তো দিতে দিন। ওই লোকটা যা ভয়ানক কি বলবো আপনাকে, দানবের মতো হিংস্র আর তেমনি জোর গায়ে। ডাউইংয়ের তো আঙুলটা প্রায় হাত থেকে কামড়ে ছিঁড়ে নিয়েছে। ইংরেজিতে তো কথা বলতে পারে না, এখন যাই জিজ্ঞেস করছি শুধু গর্জন করে চলেছে। এগুলোই লোকটাকে খুনি সাব্যস্ত করার জন্য যথেষ্ট, তাই না ইন্সপেক্টর? আমি কি তাই বললাম মিস্টার হোমস? শুধু ধরে নিন এটা আমার পথের একটা মাইলস্টোন। আপনিও চেষ্টা করুন আপনার মতো, দেখি শেষে গিয়ে কোথায় দাঁড়ায় সব।
হোমস এবার কাঁধ ঝাঁকিয়ে বেরিয়ে এলো। তারপর বলল, লোকটাকে আমি বুঝতে পারছি না ওয়াটসন, এরকম বোকামি কেউ করে? সে উনি যেমন বললেন তেমনই না হয় হলো, আমরা যে যার নিজের মতো, কিন্তু তাও লোকটার মধ্যে এমন কিছু আছে যেটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। সেটা যে ঠিক কি? আমাকে অ্যাপার্টমেন্টে এনে সোজা একটা চেয়ারে বসিয়ে দিল হোমস। এবার চুপচাপ আমার কথা শোনো ওয়াটসন। আজ রাতে আমার তোমার সাহায্য লাগবে। তার জন্য তোমাকে কয়েকটা জিনিস আগাম জানিয়ে দেওয়া প্রয়োজন। এতদিনে আমার যা যা প্রোগ্রেস হয়েছে তোমায় আমি খুলে বলেছি, বেশ? দু একটা ছোট্ট গ্যাপ ছাড়া সব কিছু আমার ছকেই ছিল, কিন্তু তারপরেই ইন্সপেক্টর এই অ্যারেস্টের ঝামেলাটা করে সব গুলিয়ে দিলেন। তা সে যাই হোক, আগে তোমায় গার্সিয়ার পাওয়া সেই চিঠিটার কথা বলবো। দেখো, আগেই তোমায় বলে রাখছি, গার্সিয়ার খুনের পিছনে ওর সহকারী বা কুকের হাত আছে মিস্টার বেইন্সের এই তত্ত্ব আমি মানি না। ভদ্রলোক একবারও এটা ভেবেই দেখলেন না যে মিস্টার একেলসকে ওর অজান্তেই যেভাবে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, সেই পুরো পদ্ধতিটার তত্ত্বাবধানে ছিলেন মিস্টার গার্সিয়া নিজে, ওর সহকারী বা কুক নন। গার্সিয়া নিজে সেদিন কিছু একটা কুকর্ম করতে বেরিয়েছিলেন, আর সেটা করতে গিয়ে তার নিজের মাথায় বাজ পড়ে। হ্যাঁ, আমি কুকর্মই বলছি, কারণ তা না হলে ওর অ্যালিবাইয়ের প্রয়োজন হতো না। তাহলে ওকে খুন করল কে? অবশ্যই যার বিরুদ্ধে কুকর্মটির পরিকল্পনা হচ্ছিল স্বয়ং সে। এই অবধি কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। এইবার নিশ্চয়ই তুমি ভাবছো ওয়াটসন যে তাই যদি হবে তাহলে বাড়ির বাকিরা কোথায় হাওয়া হয়ে গেল, তাই তো? এটার উত্তরও খুব সোজা ভায়া। গার্সিয়ার সমস্ত পরিকল্পনার সাথী ছিল ওই দুজন। গার্সিয়া অপকর্মটি সেরে ফিরে আসতেন, অ্যালিবাই কাজে লেগে যেত, সবকিছু মিটে যেত। কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। গার্সিয়া যাই করতে যান না কেন, কাজটা তার পক্ষে যথেষ্ট বিপজ্জনক ছিল। তাই তাদের মধ্যে এমন কথাই হয়েছিল যে গার্সিয়া যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসেন তাহলে ধরে নিতে হবে এই জন্মের মতো তার আর ফেরা হবে না। সেক্ষেত্রে তার সঙ্গী দুজন বাড়ি ছেড়ে এমন কোথাও চলে যাবে যেখানে তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকবে এবং সুযোগ বুঝে গার্সিয়ার অপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করবে। ওয়াটসন, আমি কি তোমাকে পুরো কথাটা বোঝাতে পেরেছি? সে আর বলতে, অ্যাজ ইউজুয়াল সব কিছু একেবারে সরল হয়ে গেছে। আর মূর্তিমান আমি আফসোস করছি কেন এই সামান্য ব্যাপারটা আমার নিজের মাথায় আসেনি। তাও একটা প্রশ্ন করেই ফেললাম, ওই কুক লোকটা তাহলে ফিরে এলো কেন বলো তো? সম্ভবত ও বাড়িতে এমন কিছু আছে যা ওরা তাড়াহুড়োয় নিয়ে যেতে পারেনি, কিন্তু জিনিসটাকে ফেলেও যেতে পারবে না, সেই জন্য ফিরতে পারে নাকি? তা পারে। বেশ, তারপর বলো। বলি, গার্সিয়ার সঙ্গে কেউ একজন যোগাযোগ করলেন, অর্থাৎ অন্য কোথাও ওর আরেকজন সঙ্গী আছেন। এবার কথা হচ্ছে তিনি কে? দেখো ওয়াটসন, আমি আগেই বলেছি সেই সঙ্গীটি এমন কোনো একটা জায়গায় গার্সিয়াকে ডেকেছিলেন যেখানে একটা বড় বাড়ি আছে। এই গ্রামে আসার পর আমার প্রথম দিনগুলো কেটেছে গাছপালা নিয়ে ঘাঁটাঘাঁটির ফাঁকে এখানকার বড় বাড়িগুলো এবং তাদের বাসিন্দাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে। শুধু একটা বাড়ি ওয়াটসন আমার নজর কেড়ে নিল। আমি প্রত্যেকটা বাড়ি ধরে ধরে খোঁজ নিয়েছি ভাই। আমি 100% নিশ্চিত ওই একটা ছাড়া আর কোনো বাড়ির বাসিন্দাদের এই কেসের সঙ্গে কোনো রকম যোগসূত্র থাকতে পারে না। এই ধরনের কোনো রোমাঞ্চকর বিষয় থেকে তারা শতহস্ত দূরে থাকবেন। কিন্তু ওই বাড়িটার নাম হচ্ছে হাই গেবলস। ওকশট থেকে মাইল খানেকের রাস্তা, আর খুনটা যেখানে হয়েছে তার চেয়ে আধ মাইলেরও কম দূরত্বে। আর বাড়ির মালিক মিস্টার হ্যান্ডারসন বিচিত্র লোক ওয়াটসন, বিচিত্র লোক। ঠিক যেমন লোকের সম্পর্ক থাকতে পারে এই কেসের সঙ্গে, অক্ষরে অক্ষরে তেমন। আর ঠিক তার মতোই বিচিত্র তার বাড়ির লোক।
লোকটার বয়স ধরো 50 হবে। শক্তপোক্ত চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, হরিণের মতো ক্ষিপ্র ভাই, আর রাজা মহারাজাদের মতো উদ্ধত। খাসা লোক। ওর সঙ্গে আমার 2-1 বার মাত্র দেখা হয়েছে। তাতেই ওর কুঁতকুঁতে চোখ দেখে আমি বেশ বুঝতে পেরেছি উনি আমায় রীতিমতো সন্দেহ করছেন। লোকটা হয় বিদেশি, নয়তো কোনো একটা ট্রপিক্যাল রিজিয়নে বহুদিন কাটিয়েছে। গায়ের রং হলদেটে, তবে চাবুকের মতো পেটানো চেহারা। ওর সঙ্গে সবসময় গায়ে গা ঘেঁষে থাকেন একজন কৃষ্ণাঙ্গ সেক্রেটারি, নাম মিস্টার লুকাস। বিড়ালের মতো ধূর্ত, কথাবার্তা অতিরিক্ত রকমের ভদ্র এবং নম্র। তার মানে দেখতে পাচ্ছ ওয়াটসন, আমরা ফরেনারদের দুটো আলাদা আলাদা সেট দেখতে পাচ্ছি। একটা সেট হচ্ছে ওয়েস্টেরিয়া লজের সেট, আর একটা হাই গেবলসের, অর্থাৎ যে ফাঁকগুলো ছিল আমাদের তদন্তে সেগুলো ক্রমশ পূরণ হয়ে আসছে। এই যে লুকাস আর হেন্ডারসন, দুজনের একেবারে গলায় গলায় ভাব। বাড়ির সর্বময় কর্তা বলতে এরাই, কিন্তু এদের থেকেও এ বাড়ির অন্য একজন আমাদের বেশি কাজে লাগবেন। হেন্ডারসনের 2 মেয়ে, একজনের বয়স 11, অন্যজনের 13। এদের দুজনের গভর্নেস হলেন মিস বার্নেট নামে একজন ইংরেজ ভদ্রমহিলা, বয়স আন্দাজ 40। এছাড়া হেন্ডারসনের একজন বিশ্বস্ত সহকারী আছে। এই 4 জনের দলটা নাকি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়। বাড়ির মালিকের নেশা হচ্ছে দেশ ভ্রমণ। হেন্ডারসন বিগত 1 বছর হাই গেবলসে ছিলেন না, ফিরেছেন এই গত কয়েক সপ্তাহ হলো। লোকটা বেজায় ধনী, যা করতে চায় তাই করতে পারে। তা যাক, তো এরা 4 জন ছাড়া বাড়ি ভর্তি চাকর বাকর আছে, যেমন ইংল্যান্ডের যে কোনো ধনী পরিবারে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে, আমি কি করে এত কিছু জানলাম, তাই তো? এর কিছুটা আমার জানা নিজের পর্যবেক্ষণে, আর বাকি সিংহভাগটাই এই গ্রামের লোকজনের সঙ্গে নিখাত আড্ডা মেরে। জেনে রাখবে ওয়াটসন, একটা বাড়ির সম্বন্ধে সব থেকে ডিটেইলে তোমায় খবর দিতে পারে ওই বাড়ির থেকে চাকরি খোয়ানো কোনো পরিচারক। কপাল জোরে ঠিক তেমন একজন লোককে আমি পেয়ে গেলাম। লোকটার নাম জন ওয়ার্নার, ওই বাড়িতে মালির কাজ করত। একদিন মিস্টার হেন্ডারসন নাকি নিতান্তই তুচ্ছ কারণে উত্তেজিত হয়ে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেন। তবে তার চাকরিটাই গেল। অন্দরের অন্যান্য পরিচারকদের সঙ্গে তার বন্ধুত্বটা কিন্তু নষ্ট হলো না। এতদিন তাদের সঙ্গে মালিকের 14 পুরুষ উদ্ধার করে তার স্বাদ মিটল না। আমি গিয়ে 2 মিষ্টি কথা বলতেই তিনি তার যাবতীয় ক্ষোভ গলগল করে আমার সামনে উগড়ে দিলেন। তা কি জানতে পারলে? হোমস পাইপ ধরালো একটা। বড়ই অদ্ভুত একটা পরিবার ওয়াটসন। বাড়িটায় নাকি 2টো ভাগ। একদিকে পরিবার আর গভর্নেসকে নিয়ে হেন্ডারসন থাকেন, অন্যদিকে থাকে চাকর বাকররা। 2টো ভাগের মধ্যে নাকি কোনো রকম কোনো যোগাযোগ নেই। এক হেন্ডারসনের ওই সহকারীটি শুধু এই ভাগ থেকে খাবার দাবার নিয়ে ওই ভাগে পৌঁছে দেয়। 2টো ভাগের মধ্যে একটা মাত্র দরজা, সেটা বন্ধ করে দিলে 2 ভাগে সব যোগাযোগ শেষ। গভর্নেস আর বাচ্চা খুকি দুটি বাড়ির বাগান ছাড়া নাকি আর কোথাও বেরোন না। হেন্ডারসন নিজে বেরোলেও কখনো একা বেরোন না, ওই সেক্রেটারি ওর সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। পরিচারকরা বলেন যে এমন কিছু আছে যেটাকে তাদের মালিক অত্যন্ত ভয় করেন। ওয়ার্নারের মতে এই যে তার ভূতপূর্ব মালিকের এত টাকা, এই সব তিনি পেয়েছেন শয়তানের কাছে আত্মা বিক্রি করে। এখন নাকি স্বয়ং শয়তানই সেই আত্মা নেবেন বলে শয়নে স্বপনে তাকে তাড়া করে বেড়াচ্ছেন। কি আশ্চর্য ওয়াটসন, এদের গোটা পরিবারটা কোথা থেকে এসেছে, কি এদের আসল পরিচয়, এটা আমাকে গ্রামের একটা লোকও সঠিকভাবে বলতে পারল না। আবার শুনলাম এরা নাকি খুব হিংস্র মানুষ। হেন্ডারসন নাকি বার কয়েকজন গ্রামবাসীকে চাবুক হাতে তেড়েও গিয়েছিলেন। নেহাত তার পকেটে জোর ছিল, তাই কোনো কোর্ট কাছারি হয়নি। আচ্ছা, এবার চলো আমরা শুরুতে ফিরে যাই। গার্সিয়ার কাছে আসা সেই চিঠি, তার সঙ্গে এই রহস্যময় পরিবারটাকে কানেক্ট করার একটা চেষ্টা করা যাক। ওই বাড়ি থেকে গার্সিয়াকে চিঠি পাঠানো হলো।
পাঠালেন একজন মহিলা। সেই মহিলা ওই বাড়ির গভর্নেস মিস বার্নেট ছাড়া আর কে হতে পারেন? কিন্তু পাঠালেন যদি, কেন? কি উদ্দেশ্যে তিনি কোনো একটা দুষ্কর্মে গার্সিয়ার সঙ্গে যোগ দিলেন? মিস বার্নেটের যা বয়স এবং তার চরিত্র আমি যা বুঝেছি, তাতে কোনো প্রেম কাহিনীর অ্যাঙ্গেল এক্ষেত্রে নিঃসন্দেহে বাদ দেওয়া যায়। তাহলে, আর তার থেকেও বড় কথা, তিনি যখন জানতে পারলেন যে গার্সিয়া ওরকম নৃশংসভাবে খুন হয়েছেন, তখন তিনি কি করলেন? হয়তো তিনি তার সাথীর মৃত্যু সংবাদটা নিশ্চুপভাবে হজম করে নিতে বাধ্য হলেন। কিন্তু তার মন নিশ্চয়ই শান্ত নেই। তিনি নিশ্চয়ই এই খুনের একটা প্রতিশোধ নিতে চান, শুধু সুযোগ পাচ্ছেন না। আমি প্রথমে তার এই সাইকোলজিটাকে ব্যবহার করার কথা ভেবেছিলাম, কিন্তু বর্তমানে সেই প্ল্যান বদলে ফেলতে হয়েছে। একটা ভয়াবহ সম্ভাবনার আশঙ্কায় বদলে ফেলতে হয়েছে। ওয়াটসন, যেদিন গার্সিয়া খুন হয়েছেন সেদিন থেকে নাকি গ্রামের একজন মানুষও মিস বার্নেটকে নিজের চোখে দেখেননি। সেই সন্ধে থেকে কর্পূরের মতো উবে গেছেন ভদ্রমহিলা। আমার তো এখন রীতিমতো ভয় করছে যে উনি আদৌ বেঁচে আছেন তো, নাকি সেদিন গার্সিয়ার সঙ্গে তাকেও পরপারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, অথবা ধরো তিনি হয়তো কোথাও বন্দী হয়ে আছেন। এইসবগুলো ভেবেই আমি একটা নতুন পরিকল্পনা করেছি। বিষয়টা যে কি পরিমাণ পেঁচিয়েছে সে তো তুমি দেখতেই পাচ্ছ ভাই। আমার এখন ওয়ারেন্টের জন্য অ্যাপ্লাই করবার বিন্দুমাত্র সময় নেই। এমনকি ম্যাজিস্ট্রেটকে এসব থিওরি শোনাতে গেলে সে ওয়ারেন্ট ইহজন্মে আর পাওয়া যাবে না। দেখো, ও বাড়ির লোকজন এমনিতেই যেমন সর্বক্ষণ গা ঢাকা দিয়ে থাকে, তাতে মিস বার্নেটের 1 সপ্তাহের জন্য অন্তর্ধান ধোপে টিকবে না। আমি শুধু একটা কাজই করতে পেরেছি, ওই ওয়ার্নার বলে লোকটাকে ও বাড়ির দরজায় পাহারায় বসিয়ে এসেছি। কিন্তু এই ব্যবস্থা তো আদি অনন্তকাল ধরে চলতে পারে না। সেক্ষেত্রে আমাদেরই কিছু একটা করতে হবে ভাই। কি করার কথা বলা হচ্ছে আগে শুনি। বলছি, আমি চিনি মিস বার্নেটের ঘরের জানালা কোনটা। ও বাড়ির একটা আউট হাউসের ছাদ থেকে ওই জানালার নাগাল পাওয়া যায়। তুমি আর আমি যদি আজ রাতে সেটাই করার চেষ্টা করি, তাহলে হয়তো এই সমস্যার একটা সুরাহা হয়ে যাবে। যাবে ওয়াটসন? আমি যে হোমসের প্রস্তাবে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম না, সে কথা বলাই বাহুল্য। একটা খুনের গন্ধমাখা পুরনো বাড়ি, তার আজব আজব বাসিন্দা, অজানা বিপদের ভয়, আর সবথেকে বড় কথা, নিজেদেরই হাজতে চলে যাওয়ার ভালো রকম সম্ভাবনা। সব মিলিয়ে হোমসের পুরো প্রস্তাবটাই অত্যন্ত আপত্তিকর। কিন্তু এ হতভাগা এমনভাবে আমার মগজ ধোলাই করে ফেলেছে, ওকে মুখ ফুটে না বলা আমার পক্ষে অসম্ভব। তাছাড়া এ সমস্যা সমাধানের দ্বিতীয় কোনো রাস্তাও যখন নেই বলছে, হোমসের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে একবার ঝাঁকিয়ে দিলাম আমি। শুরু হয়ে গেল রাতের অভিযানের প্রস্তুতি পর্ব। তবে যতটা ভেবেছিলাম অভিযানটা যে তার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর হয়ে দাঁড়াবে তা কে জানত। তখন বাজে বিকেল 5টা। গোটা গ্রাম ঘিরে মার্চ মাসের সন্ধে নেমেছে। হঠাৎই একজন অত্যন্ত উত্তেজিত লোক প্রায় দরজা ভেঙে ঘরে ঢুকে পড়লেন। স্যার স্যার স্যার, ওরা পালিয়েছে। আগের ট্রেনটা ধরে এই জাস্ট কেটে পড়ল। তবে হ্যাঁ, ওই ভদ্রমহিলাকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। ওই নিচে একটা ক্যাবে ওকে বসিয়ে রেখে এসেছি। সাবাস ওয়ার্নার। ওয়াটসন ওয়াটসন, সমস্ত ফাঁক এবার জোড়া লেগে যাবে। চলো ভাই, চলে এসো জলদি। নিচের ক্যাবের ভদ্রমহিলা ততক্ষণে স্নায়ুর প্রবল চাপ সহ্য করতে না পেরে অর্ধ অচেতন হয়ে গেছেন। তার উপর যে কি ঝড় বয়েছে সে তার ফ্যাকাশে মুখটা দেখলেই বেশ বোঝা যায়। আমাদের ডাকাডাকিতে বুকের ওপর ঝুলে পড়া মুখটা তুলে যখন তাকালেন, দেখলাম চোখের তারা দুটো একদম বিন্দুর মতো ছোট হয়ে গেছে। অর্থাৎ শুধু স্নায়বিক চাপ না, ভদ্রমহিলাকে বেশ ভালো রকম ডোজের আফিমও দেওয়া হয়েছে।
ওয়ার্নার শুনলাম বলছে, আমি তো আপনার কথা মতো দরজায় নজর রাখছিলাম মিস্টার হোমস। গাড়িটা যখন বাড়ি থেকে বেরোলো আমি সোজা পিছু নিলাম। ভদ্রমহিলাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল। দেখে তো মনে হচ্ছিল উনি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছেন, কিন্তু যেই ওরা ওকে জোর করে ট্রেনে তোলার চেষ্টা করলো উনি হঠাৎ হুঁশ ফিরে পেয়ে ভীষণ হাত পা ছুটতে লাগলেন। ওরাও ছাড়বে না, উনিও যাবেন না। আমিও ছুটে গেলাম, ওদের হাত থেকে ওকে কোনো রকমে ছাড়িয়ে গাড়িতে তুললাম। বাপরে বাপ মিস্টার হোমস, ওকে নিয়ে যখন পালিয়ে আসছি তখন ট্রেনের জানলা দিয়ে ওই বাড়ির মালিক লোকটা যেভাবে আমার দিকে তাকালো আপনি দেখলে নির্ঘাত ভয় পেয়ে যেতেন। আমরা ভদ্রমহিলাকে সযত্নে ধরে এনে সোফায় শুইয়ে দিলাম। কয়েক কাপ কড়া কফি পেটে পড়ে আফিমের ঘোরটা কাটতেই ভদ্রমহিলা মনে হলো বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। ততক্ষণে হোমসের চিঠি পেয়ে বেইনসও চলে এসছেন। হোমস খুব অল্প কথায় ওকে পরিস্থিতিটা বুঝিয়ে বলল। ইন্সপেক্টর খুব উষ্ণভাবে হোমসের হাতটা টেনে নিয়ে করমর্দন করে বললেন, থ্যাংক ইউ মিস্টার হোমস। যে এভিডেন্সটা খুঁজছিলাম আপনি জোগাড় করে দিলেন। আমরা দুজনেই একই লোকের পিছনে পড়লাম, তবে জিতে কিন্তু আপনি গেলেন। মানে কি বলছেন? আপনিও হেন্ডারসনকে সন্দেহ করতেন? বাহ, নইলে গাছের মাথা থেকে চারিদিকে নজর রাখতে রাখতে কি করে দেখতে পেলাম যে আপনি হ্যান্ডারসনের বাড়ির ঝোপের আড়ালে হামাগুড়ি দিচ্ছেন? অপেক্ষা তো ছিল শুধু প্রমাণের। কিন্তু তাহলে ওই বেচারা কুকটার পিছনে লাগলেন কেন? বেইনস ফিক করে হেসে ফেললেন। আসলে আমি এটা বুঝতে পেরেছিলাম যে যতদিন হ্যান্ডারসনের মনে হবে আমাদের নজর ওর উপর আছে, উনি কোনো বেগরবাই করবেন না। সেই জন্য কুককে গ্রেপ্তার করার নাটকটা করলাম, যাতে উনি মনে করেন বোকা পুলিশের সন্দেহ ওর উপর থেকে সরে গেছে। আর তখনই উনি কেটে পড়ার চেষ্টা করবেন, আর একমাত্র তাহলেই মিস বার্নেটের নাগাল আমরা পাবো। হোমস একটা হাত রাখলো ইন্সপেক্টরের কাঁধে। আপনি কর্মক্ষেত্রে অনেক উপরে যাবেন, অনেক উপরে যাবেন ইন্সপেক্টর। সেই ক্ষমতা আপনার আছে। সাবাস। ইন্সপেক্টরের মুখ দেখে মনে হলো তিনিই বেশ লজ্জা পেয়েছেন। কোনো রকমে গলা ঝেড়ে বললেন, স্টেশনে আমি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেই রেখেছিলাম। তাকে বলা ছিল ওই হাই গিবেলসের লোকগুলো যেখানেই যান তাদের উপর নজর রাখতে। তবে আচমকা মিস বার্নেট পালানোর চেষ্টা করতে সে বেচারা খানিক কনফিউজড হয়ে যায়। সে যাক, আপনার লোকটি ওকে বাঁচিয়ে এনেছে, এই অনেক। এবার ওর সাক্ষ্য পেলেই আমরা হ্যান্ডারসনকে গ্রেপ্তারের তোড়জোড় শুরু করে দেব। গভর্নেন্সের দিকে একবার তাকিয়ে হোমস বলল, এই তো উনি সুস্থ হয়ে উঠেছেন প্রায়। কিন্তু একটা কথা বলুন বেন্স, এই হেন্ডারসন নামের পিছনে আসল লোকটা কে? হ্যান্ডারসনের আসল নাম ডন মারিও, দি টাইগার অফ সান পেড্রো। উপাধিটা চেনা লাগছে কি? দ্য টাইগার অফ সান পেড্রো। আমার চোখের সামনে বিদ্যুৎ চমকের মতো ফুটে উঠল মধ্য আমেরিকার একনায়কতন্ত্রের সেই দিনগুলো। যে রক্তলোলুপ শয়তানটা তখন সভ্যতার নামে নৃশংসতার শাসনে অতিষ্ঠ করে তুলেছিল সেখানকার মানুষকে, সে তো এই উপাধি ব্যবহার করত। দুঃসাহসী চূড়ান্ত ক্ষমতাশালী লোকটা স্রেফ ভয় দেখিয়ে অন্তত 10-12 বছর মানুষগুলোকে চুপ করিয়ে রেখেছিল। তবে শেষের দিকে ধৈর্যের বাঁধ ভাঙল সকলের। প্রায় গোটা পৃথিবী জুড়ে আওয়াজ উঠল ডন মারিওর বিপক্ষে। ধৃত মারিও দৃষ্টি এড়ায়নি কিছুই। পরিস্থিতি যখন তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সে তার একান্ত অনুগামীদের দিয়ে একটা জাহাজের ব্যবস্থা করে রেখেছিল। বিক্ষুব্ধ জনতা যেদিন তার প্রাসাদ আক্রমণ করল, ততক্ষণে সে তার 2 মেয়ে, সেক্রেটারি ও সমস্ত ধনসম্পত্তি সহ সেখান থেকে উধাও হয়ে গেছে। তারপর এতকাল পৃথিবীর কোনো প্রান্তে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ইউরোপিয়ান প্রেসও কিছুদিন এই নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা করে অবশেষে হাল ছেড়ে দিয়েছিল। এতদিন পর তবে আমাদের দুজনকে চুপ করে বসে থাকতে দেখে বেইনস নিজেই বললেন, এই হলো সেই ডন মারিও। সান পেড্রোর পতাকার রং জানেন তো মিস্টার হোমস? সবুজ আর সাদা।
ঠিক যেমন ওই চিঠিতে ছিল। লোকটা নিজের নাম হ্যান্ডারসন বলতো বটে, কিন্তু আমি ওর পরিচয় ঠিক খুঁজে বের করেছি। প্যারিস, রোম, মাদ্রিদ সব জায়গায় ঘুরে 1886-তে ওর জাহাজ ভিড়েছিল ইংল্যান্ডে। এই পুরো সময়টা আমাদের মিস্টার গার্সিয়া হন্য হয়ে ওকে খুঁজে বেরিয়েছেন, তবে খুঁজে পেয়েছিলেন বোধহয় সম্প্রতি। মিস বার্নার্ড ততক্ষণে উঠে বসে বেইনসের বক্তব্য শুনছিলেন। এবার ঘাড় নেড়ে সায় দিয়ে বললেন, শয়তানটাকে আমরা খুঁজে পেয়েছি এই বছর খানেক হলো, কিন্তু লাভ কি হলো বলুন তো? এবারও তো ওই নরপশুটা মুক্তি পেয়ে গেল, মাঝখান থেকে ওই নিরীহ ছেলেটাকে প্রাণ দিতে হলো। আসলে কথাটা বলতে গিয়েই মুহূর্তে নিজেকে শক্ত করলেন মিস বার্নেট। কিন্তু ইন্সপেক্টর, আমি আপনার সামনে বলছি, আমরা কিছুতেই হাল ছাড়ব না। একজন গার্সিয়াকে ও শেষ করেছে, শত শত গার্সিয়া ওকে ছেকে ধরবে। ওর বিনাশ হবেই হবেই। প্রবল আক্রোশে ভদ্রমহিলার হাতের মুঠো শক্ত হয়ে এসছে, সারা মুখে ঠিকরে বেরোচ্ছে ঘৃণা। ওকে একটু শান্ত হওয়ার সময় দিয়ে হোমস জিজ্ঞেস করল, কিন্তু মিস বার্নেট, আপনি এসবে জড়িয়ে পড়লেন কিভাবে? আপনি একজন সম্ভ্রান্ত ইংলিশ ভদ্রমহিলা, এইরকম একটা ঘটনার সঙ্গে তো আপনার সংযোগ থাকার কথা নয়। জড়িয়ে পড়া ছাড়া আমার যে কোনো উপায় ছিল না মিস্টার হোমস। যে জাস্টিসটুকু আমি চেয়েছিলাম তার ব্যবস্থা আমাকে কে করে দিত? সান পেদ্রোতে নদীর স্রোতের মতো রক্ত বইয়েছে জানোয়ারটা, রাশি রাশি মানুষের শেষ সম্বলটুকু অবধি লুট করেছে। কিন্তু তাতে ইংরেজ সরকারের কি? আপনাদের কাছে তো ওই লোকটা আর 5টা চোর, ডাকাত, খুনির মতো সাধারণ অপরাধী। কিন্তু ও যে ঠিক কি ছিল সে শুধু আমি জানি মিস্টার হোমস। যে দুঃখ, যে যন্ত্রণাও আমাদের দিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে অভিজ্ঞতা যেন আর কারণ না হয়। আমাদের কাছে ওই মারিওর মতো শয়তান আর দুটো নেই। আর যতক্ষণ না সমূলে বিনাশের খবর পেয়ে প্রতিটা অত্যাচারিত মানুষের বুকের ক্ষত একটু জোড়াচ্ছে, আমাদের কারোর জীবনে শান্তি নেই। আমি জানি মিস বার্নেট, সে যে কতখানি ভয়ঙ্কর ছিল আমি সে কথা শুনেছি। আচ্ছা, আপনার সঙ্গে কি ঘটেছিল সেটা কি বলা যায়? বলবো মিস্টার হোমস। ওই শয়তানটার অন্যতম বিশেষত্ব কি ছিল জানেন? যে মানুষ ওর সামান্য বিপক্ষে যেত তাকে শেষ করে দিতে ওর জুড়ি ছিল না। আমার স্বামী, ও হ্যাঁ ভালো কথা, আমার আসল নাম সেনিওরা ভিক্টর দুরান্দো। তা আমার স্বামী ছিলেন লন্ডনের সান পেদ্রো শাখার মিনিস্টার। ওর সঙ্গে আমার লন্ডনেই আলাপ হয়, তারপর বিয়ে। মিস্টার হোমস, আমার স্বামীর মতো সচ্চরিত্র মানুষ আমি দুটো দেখেছি বলে আমার মনে হয় না। একদিন কি হলো জানেন? ওই লোকটা আমার স্বামীর সুনাম শুনে ওকে খাতির করে ডেকে পাঠালো, তারপর ওখানেই গুলি করে শেষ করে দিল। ও কি বুঝতে পেরেছিল আমি জানি না, আমার স্বামী আমায় সেদিন সঙ্গে করে নিয়ে যাননি। ওর এস্টেটের সমস্ত সম্পত্তি ওই শয়তানটা দখল করলো। আমি কপরদক শূন্য হয়ে শুধুমাত্র একটা ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে কোনো মতে বেঁচে রইলাম। তারপর একদিন মানুষ ওই লোকটার বিরুদ্ধে কথা বলার সাহস পেল। ওই ইন্সপেক্টর যেভাবে বললেন আমিও শুনেছিলাম ওভাবেই ও পালিয়েছে। কিন্তু ইতিমধ্যে ও যাদের সর্বনাশ ঘটিয়েছে, যাদের নিকটজনদের খুন করেছে, তারা এত সহজে ওকে ছেড়ে দেবে কেন বলুন তো? আমরা দলে দলে ভাগ হয়ে পিশাচটাকে খুঁজে বেড়াতে লাগলাম। এর শেষ আমরা দেখেই ছাড়ব। তারপর একদিন হঠাৎই আমরা খুঁজে পেলাম ওকে। ও ততদিনে নাম টাম বদলে হেন্ডারসন সেজে বসেছে। ঠিক হলো, আমি লোকটার ওপর অষ্টপ্রহর নজর রাখব, তারপর ওর সমস্ত গতিবিধি বাকিদের জানাবো। লোকটা আমায় ওর বাড়িতে গভর্নেন্স রাখায় কাজটা সোজাই হয়ে গেল। ও তো জানতো না যে মানুষটা ওকে প্রতিদিন হাসি মুখে খাবার বেড়ে দিচ্ছে তার স্বামীকেই ও মাত্র 1 ঘন্টার জন্য ওর প্রাসাদে ডেকেছিল। আর এই 1টা ঘন্টা 1 মুহূর্তেই ইটার্নিটিতে বদলে গিয়েছিল।
আমি ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করতাম, ওর মেয়েদের দেখভাল করতাম আর সুযোগের অপেক্ষা করতাম। প্যারিসেও ওকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা আমি করেছিলাম, কিন্তু লাভ হয়নি। ও প্রথম যখন ইংল্যান্ডে আসে তখন এখানে একটা বাড়ি কিনেছিল। ওই অ্যাটেম্পটার পর একটুও দেরি না করে ও এখানে চলে এলো। কিন্তু ও তো জানতো না ওর শাস্তি বিধানের আসল কর্তারা এখানেই ওর জন্য অপেক্ষা করছে। গার্সিয়া ছিল সান পেদ্রোর সব থেকে উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে। সে তার দুজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে এখানেই ধৈর্য ধরে অপেক্ষা করছিল মারিওর জন্য। ওর আর আমার প্রতিহিংসার কারণ একেবারে মিলে গেল জানেন। ওর বাবাকে ওই মারিওই খুন করেছিল। তা দিনের বেলা ও তো মারিওকে কিছু করতে পারবে না। ওই লোপেজ বলে লোকটা যে এখানে লুকাস নাম নিয়েছিল, সে তো মারিওর সেই বারবারন্তর দিনগুলো থেকেই ওর সঙ্গে ছায়ার মতো লেগে থাকত। সুতরাং সুযোগ শুধু রাতে, আর শয়তানটা ওর ঘরে একাই ঘুমোতো। একদিন সন্ধ্যাবেলা হঠাৎই আমার কাছে খবর এলো গার্সিয়া সব ব্যবস্থা করে ফেলেছে, এখন শুধু আমার থেকে অনুমতি পাওয়ার অপেক্ষা। আমি তখন শেষ মুহূর্তের ইনস্ট্রাকশনস লিখছি ওর জন্য। মারিও খুব সন্দেহবাতিক লোক, রোজ নিজের শোয়ার ঘর বদলে ফেলতো। সেদিন কোথায় ও আছে সেটা আমার জানানো দরকার গার্সিয়াকে। লেখাটা শেষ হয়ে গেলেই আমি গিয়ে দরজাটা খুলে দিয়ে আসব, আর তারপর রাস্তার দিকের জানালায় সমস্ত পরিস্থিতি বুঝে সবুজ আর সাদা আলোর সংকেত দেব। কিন্তু যেমনটা ভেবেছিলাম ঘটনাটা আদতেও তার ধার পাশ দিয়ে গেল না মিস্টার হোমস। কি করে কে জানে ওই লোপেজ লোকটা আমাকে সন্দেহ করতে শুরু করেছিল। আমি তখন সবে চিঠিটা লেখা শেষ করেছি। ও চুপি চুপি আমার ঘরে ঢুকে আমায় পিছন থেকে আক্রমণ করলো। তারপর ও ওর মালিক মিলে আমায় পিচমোড়া করে বেঁধে ফেললো। ওরা আমায় খুন করেই ফেলতো, কিন্তু হঠাৎই ওদের মনে হলো আমায় এখনই শেষ করে দেওয়াটা ওদের পক্ষে খুব বিপজ্জনক হবে। তাই আমি আপাতত বাঁচব, কিন্তু গার্সিয়াকে ওরা ছাড়বে না। মারিও আমার হাতটা ভীষণ জোরে মুচকে ধরলো। যতক্ষণ না আমি ওদের গার্সিয়ার ঠিকানা দিলাম ততক্ষণ ছাড়লো না। কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, যদি আমি জানতাম ওরা ওকে মেরে ফেলবে, আমার হাত ভেঙে দিল আমি ওদের ঠিকানা কিছুতেই দিতাম না। তারপর সেই চিঠিটা লোপেজ নিজের স্লিভ লিঙ্ক দিয়ে সিল করে ও বাড়ির একজন চাকরের হাত দিয়ে গার্সিয়ার বাড়ি পাঠিয়ে দিল। গার্সিয়াকে কে মেরেছিল এটা আমি ঠিক জানি না, সম্ভবত মারিও নিজেই, কারণ ওই পুরো সময়টা লোপেজ আমায় পাহারা দিচ্ছিল। সম্ভবত ওই বাড়িতে ঢোকার ঠিক আগে রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানেই মারিও লুকিয়েছিল, আর গার্সিয়া ওখানে পৌঁছাতেই ওকে ওরকম নৃশংসভাবে, উফ। জানেন, প্রথমে ওরা ভেবেছিল ওকে বাড়িতে ঢুকতে দেবে, তারপর ডাকাত বলে খুন করবে। কিন্তু তারপর ওরা ঠিক করলো পুলিশি তদন্ত শুরু হলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে। তার থেকে ওইভাবে ওকে মারলে সংগঠনের বাকিরাও আর ওদের ঘাটাতে ভয় করবে। তবে কি জানেন তো, এসব ওরা আমার সামনে বসে আলোচনা না করলেই ভালো করত। আমি ততক্ষণে বুঝে গেছি আমার জীবনটা একটা সরু সুতোয় ঝুলছে। যে কোনো দিন আমার সঙ্গে যা খুশি হতে পারে। ওরা আমায় সর্বক্ষণ বেঁধে রাখত আর খালি ভয় দেখাতো, খুব অত্যাচারও করত। দেখুন আমার কাঁধে ছুরির দাগ, দুটো হাতে কোথাও ফোসকা পড়তে বাদ নেই। একদিন আমি জানালা দিয়ে চেঁচিয়ে লোক ডাকতে গেছিলাম, তারপর থেকে মুখও বেঁধে রাখত। 5 দিন, টানা 5 দিন এই অত্যাচার চলল। ওরা আমায় খেতে দিল না, জল দিল না। তারপর আজ দুপুরে আমায় 1 থালা ভালো খাবার এনে দিল।
আমি খিদের জ্বালা সহ্য করতে না পেরে খেয়েও নিলাম। তারপরই বুঝতে পারলাম ওতে কিছু মেশানো ছিল। কেমন যেন স্বপ্নের মতো মনে পড়ছে এখন। ওরা আমায় ধরে ধরে ঘোড়ার গাড়িতে তুলল, তারপর সেখান থেকে ট্রেনে। তারপর একসময় যখন ট্রেনের চাকা নড়ে উঠল, তখন আমার হুঁশ হলো। আমি নিজে থেকে চেষ্টা না করলে আমায় এদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি ওদের কাছ থেকে ছিটকে সরে এলাম। ওরা আমায় জোর করে ধরে রাখার চেষ্টা করলো। তারপর এই ভদ্রলোক দেবদূতের মতো আমায় সাহায্য করতে ছুটে এলেন, নইলে আমি ওদের সঙ্গে পারতামই না। উনি আমায় যত্ন করে গাড়িতে বসিয়ে আপনাদের কাছে নিয়ে এলেন। আমি বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আমি এখন মুক্ত, আমি স্বাধীন। ওরা আর আমায় বেঁধে রাখতে পারবে না। আমি বিশ্বাস করতে পারছি না। এই অসাধারণ কাহিনী শেষ হওয়ার পর বেশ খানিকক্ষণ আমাদের কারোর মুখেই কোনো কথা জোগালো না। হোমসই অবশেষে নীরবতা ভাঙল। কাজ কিন্তু এখনো শেষ হয়নি। পুলিশের ডিউটি না হয় মিস্টার বেইনস ভালোভাবেই সামলে নেবেন, কিন্তু আইন? একদম ঠিক বলেছ হোমস। তেমন আইনজীবীর হাতে কেস পড়লে ঠিক প্রমাণ করে দেবে যে মারিও যা করেছে আত্মরক্ষার স্বার্থে করেছে। ব্যাস, বেকসুর খালাস। এরকম কত হচ্ছে আজকাল। বেইনসকে একেবারেই চিন্তিত মনে হলো না। আরে বাদ দিন তো মশাইরা, সেলফ ডিফেন্স এক জিনিস আর একটা লোককে ঠান্ডা মাথায় খুন করা কমপ্লিটলি অন্য জিনিস। একবার লোকগুলো ধরা পড়ুক, ওদের কি অবস্থা আমি করি খালি দেখবেন। আসলে কি জানেন তো, সব ইতিহাসেরই একটা শেষ থাকে, কিন্তু সেই শেষটা যে কিভাবে আসবে সেটা কেউ জানতে পারে না। না, মিস্টার বেইনস গ্রেপ্তার করতে পারেননি হেন্ডারসন ও লোপেজকে। খুব চতুরভাবে তাঁর চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল তারা। কিন্তু তারপর একদিন মাদ্রিদের হোটেল এসকুরিয়ালে পাওয়া গেল মন্টালভার মার্কুইজ ও তার সেক্রেটারি সেনার রুলির ক্ষতবিক্ষত মৃতদেহ। লোকে বলল নিহিলিস্টের কাজ। খুনিদের টিকিটিও খুঁজে পাওয়া গেল না। শুধু একদিন মিস্টার বেইনস আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে এলেন মৃতদেহের ডেসক্রিপশন লেখা কাগজ নিয়ে। কৃষ্ণাঙ্গ সেক্রেটারি বা তাঁর দৃঢ় চেহারার মোটা ভুরুওয়ালা মালিকের বর্ণনা পড়ে তাদের চিনে নিতে আমাদের কারোরই বিশেষ সময় লাগল না। ইতিহাস অবশেষে তার প্রতিশোধ নিয়েই নিল। শুধু সময়টা একটু বেশি লাগলো এই যা। সেদিন সন্ধ্যাবেলা একটা পাইপ ধরিয়ে গুছিয়ে বসল হোমস। বড্ড জট পাকানো একটা কেস ওয়াটসন। তোমায় যে ঠিকভাবে পুরোটা গুছিয়ে বলবো সেই সামর্থ্য আমার নেই। দুটো মহাদেশ, অত্যন্ত বিচিত্র মানুষদের নিয়ে তৈরি দুটো গ্রুপ, মাঝখানে জড়িয়ে পড়া মিস্টার একেলসের মতো একজন সাধারণ মানুষ। অবশ্য তার সাক্ষাৎ না পেলে মিস্টার গার্সিয়া বা মিস বার্নেটদের মতো মানুষদের সম্বন্ধেও তো আমাদের জানার সুযোগ হতো না, তাই না? তারপর ধরো আমাদের প্রাপ্তির খাতায় আরও একটা নাম যোগ হলো, আমাদের ইন্সপেক্টর মিস্টার বেইনসের। কেসটার প্যাচ খুলতে কিন্তু যথেষ্ট অবদান রেখেছেন ভদ্রলোক। তা সে যাই হোক, এবার তুমি বলো দেখি তোমার কিছু জানার আছে, আমি চেষ্টা করব এক্সপ্লেইন করতে। ওই মুলাটো কুকটা ফিরে এলো কেন বলো তো? এর উত্তরটার সঙ্গে বলতে পারো কেসের তেমন কোনো সম্পর্ক নেই, আবার হয়তো খুব আন্তরিক একটা সম্পর্ক আছে। উত্তরটা আমি খানিকটা পেয়েছি রান্নাঘরের ওই দশা দেখে। কুক লোকটা সম্ভবত সান পেদ্রোর জঙ্গলের কোনো আদিম অধিবাসী, এবং রান্নাঘরের ওই ঝুলন্ত মূর্তিটা ওদের দেবতা। ও গার্সিয়ার সহকারীর সঙ্গে পালিয়েছিল বটে, কিন্তু ওই সময় মূর্তিটাকে নিয়ে যেতে পারেনি। কিন্তু প্রাণে ধরে নিজের দেবতাকে বেশিক্ষণ বোধহয় একা ফেলেও রাখতে পারেনি। সে পরদিনই ফিরে এলো, কিন্তু ততক্ষণে তো কনস্টেবল মোতায়েন করে দেওয়া হয়েছে বাড়িতে।
ওয়ার্নার ওকে ভূত ট্রুত ভেবে একাকার কাণ্ড করলেন। ও আবার পালাতে বাধ্য হলো। তবে 3 দিনের বেশি ওর সবুর সইল না। ওর দেবতা আবার ওকে টেনে আনলেন। আর ঠিক এটারই অপেক্ষা করছিলেন বেইনস। নিখুঁত একটা ফাঁদ পেতে তিনি গ্রেফতার করলেন লোকটাকে। ব্যাস, এই তো, আর কিছু? আচ্ছা, ওসব পাখির পালক, রক্ত, ঝলসানো হাড়, ওগুলোর ব্যাপারটা কি? হোমস এসে একটা নোটবুক নামিয়ে এনে একটা এন্ট্রি খুলল। সেদিন এটা নিয়ে পড়াশোনা করতেই ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম। একরম্যান তার ভুডুইজম অ্যান্ড নেগ্রয়েড রিলিজিয়ন এই বইতে কি লিখেছেন জানো? ভুডুইজমের একজন একনিষ্ঠ উপাসক কখনো তার দেবতার অর্চনা না করে কোনো মহৎ কাজে অগ্রসর হয় না। এই অর্চনার উপাচার হিসেবে কিছু ক্ষেত্রে এদের মানুষ বলি দিতে বা নরমাংস ভক্ষণ করতেও দেখা গেছে। তবে এক্ষেত্রে সব থেকে বেশি বলি দেওয়া হয় সাদা মোরগ। বলি দেওয়ার পদ্ধতি মোরগের গলা কেটে শরীরটাকে উল্টে দেওয়া। অর্থাৎ বুঝতেই পারছো, আমাদের এই আদিম অধিবাসী বন্ধুটি নিজের পূজার্চনা সম্বন্ধে বড় গোড়া ছিল। আর তার থেকেও বড় কথা, সেদিনের অভিযানের সাফল্য সে অন্তর থেকে কামনা করেছিল। হোমস ওর নোটবুকটাকে বন্ধ করে সরিয়ে রাখল। ওয়াটসন, তোমাকে বলেছিলাম না, বিদঘুটে শব্দটা যে কেসের সঙ্গেই জোড়ে সেটা একেবারে অন্য মাত্রা পেয়ে যায়। তবে এই কেসটা যে বিদঘুটে থেকে বিভৎস হয়ে উঠবে সেটা আর কে জানতো বলো? শেষ হলো আমাদের আজকের গল্প, স্যার আর্থার কোনান ডয়েলের দি উইস্টেরিয়া লজ। গল্পের সূত্রধার, শব্দগ্রহণ, পর্ব পরিচালনা ও ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি অর্ণব, শার্লক হোমসের চরিত্রে শীর্ষেন্দু, স্কট একেলসের চরিত্রে মানব, ইন্সপেক্টর বেইনসের চরিত্রে অর্ঘদীপ, গ্রেগসনের চরিত্রে সৌভিক, মিস বার্নেটের চরিত্রে স্বাগতা, ওয়াল্টার্সের চরিত্রে সুমঞ্জয়, ওয়ার্নারের চরিত্রে অর্জুন ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আজ আমরা আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিক ও স্বাগতা সাহাকে। চ্যানেলটির লিংক রইল ডেসক্রিপশন বক্সে। সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের সমস্ত ঠিকানাও রাখা রইল ডেসক্রিপশন বক্সে। শার্লক সিরিজ নিয়ে আমাদের এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমরা। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে স্ক্যাটার্ড থটস। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।